ওকে, সো তাহলে আমরা এখন ক্লাসটা শুরু করব, ঠিক আছে? সো লেটস স্টার্ট দ্য কোয়েশ্চেন সলভিং নাম্বার 1। ওয়ার্কশিটের মধ্যে আমরা যাই, লেটস সি ওয়ার্কশিটের মধ্যে কি আছে। ফার্স্টে কোয়েশ্চেন নাম্বার 1টা দেখো। কোয়েশ্চেন নাম্বার 1 এ কি বলতেছে? 1A, a lorry gradually accelerates from rest। তো তার মানে লরিটা রেস্টে ছিল, তো তার মানে লরির উপরে যে বক্সটা আছে, বক্সটাও কিসে আছে? রেস্টে আছে। এই যে বলতেছে there is a box of mass 200 kg। এই যে এই বক্সটা হলো 200 কেজির একটা বক্স, ঠিক আছে? on the back of the lorry, the box is not tied to the lorry। যে এটাকে বেঁধে রাখে নাই, যে it is not in full contact with the ট্রাক অর লরি, যেটাই বলো। তো এখন তাহলে কাজটা কি হবে? আমরা লাস্ট ক্লাসে যে ফ্রিকশন নিয়ে যে কথা বললাম, হ্যাঁ, আমরা যে লাস্ট ক্লাসে ফ্রিকশন নিয়ে যে কথা বললাম, সো তাহলে এখানের মধ্যে ব্যাপারটা কি হবে দেখো। এখানের মধ্যে ব্যাপারটা হবে এরকম, যে গাড়িটা অ্যাসেলারেট করবে। ওকে, গাড়িটা অ্যাসেলারেট করবে। সো তাহলে গাড়িটা যখন নাকি অ্যাসেলারেট করবে, আমাদের এই বক্সটা কি করতে চাবে? বক্সটা অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল, হ্যাঁ, বক্সটা অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল কি করতে চাবে? ফার্স্ট ল, সরি, বক্সটা নিউটনস ফার্স্ট ল ওয়াইজ কি করতে চাবে? তার ইনিশিয়াল যে মোশন শো করতেছিল ওই মোশনে শো করতে চাবে। মানে কি, সে যেই পজিশনে ছিল, যে ইট ওয়াজ ইন দিস পজিশন, যে রিলেটিভ একটা পজিশন ছিল না, সে লরির একটা সার্টেন পজিশনে প্লেস করা ছিল। তো তাহলে সে তার পজিশনটাকে ধরে রাখতে চাবে। ওকে, তো এখন হোয়াট উইল হ্যাপেন, যে কোন একটা কিছু এরকম তাড়াতাড়ি মুভ করে নিয়ে গেলে, যে মনে করো কি দিয়ে দেখানো যায়, এই যে মনে করো এই সেট স্কোয়ারের উপরে আমি কোন একটা এরকম অবজেক্ট রাখলাম, হ্যাঁ, মনে করো এই ওষুধের এই পাতা রাখতেছি, ঠিক আছে? এখন এই সেট স্কোয়ারের উপরে ওষুধের এই পাতাটা আছে, ওষুধের পাতাটা কি করা নাই? ওষুধের পাতাটা এটার সাথে বেঁধে রাখা নাই। ওকে, সো এখন যদি আমি সেট স্কোয়ারটা যেটা নিচে আছে তাকে যদি অনেক তাড়াতাড়ি মুভ করায় ফেলি, তো তাহলে এটা কি করবে? ওষুধের পাতাটা ওরকম তার পজিশন ধরে রাখার জন্য কি করবে? নিচে পড়ে যাবে, ঠিক আছে? সো যতক্ষণ, হ্যাঁ, ওষুধের পাতাটা যতক্ষণ কি করতে পারছে? ফ্রিকশনের জন্য ওষুধের পাতাটা কি করতে পারতেছিল? যে ফ্রিকশনটা কোন দিকে কাজ করবে, যে লরিটা যদি চলে, এটার অ্যান্সার কে দিবা? এটার অ্যান্সার দিবা ফাহিম। ওকে, ফাহিম আজকে কতগুলো কোশ্চেনের অ্যান্সার দিবা, বিকজ তোমার এগুলো বুঝে বুঝে করা লাগবে। ওকে, তো এখন এখানে ফাহিম বলবা আমাকে যে লরিটা যখন নাকি সামনে চলে যাবে, ওকে, লরিটা যখন নাকি সামনে চলে যাবে, তো তখন বক্সের কোন দিকে মুভ করার টেন্ডেন্সি আসবে? সামনের দিকে নাকি পিছের দিকে? পিছের দিকে। পিছের দিকে। তো তাহলে ফ্রিকশনটা কোন দিকে কাজ করে? যেই দিকে মুভ করতে নেয় তার অপোজিট ডিরেকশনে, তাই না? অপোজিটে, হ্যাঁ, লেফট সাইডে। ভেরি গুড। সো তাহলে ফ্রিকশনটা কোন দিকে কাজ করবে? ফ্রিকশন উইল অ্যাক্ট টুয়ার্ডস দ্য ডিরেকশন অফ দ্য ট্রাভেল অফ লরি, ঠিক আছে? ফ্রিকশনটা কোন দিকে কাজ করবে? দ্য ফ্রিকশন উইল অ্যাক্ট টুয়ার্ডস দ্য ডিরেকশন অফ অ্যাসেলারেশন অফ লরি। যে লরিটা যেদিকে অ্যাসেলারেট করতেছে, কি করতে যাবে? বক্সটা ওইদিকে তার পজিশনটা ধরে রাখার জন্য ফ্রিকশনটা ওইদিকে কাজ করাবে। বিকজ ফ্রিকশনটা যদি কি না থাকতো, ফ্রিকশনটা যদি কাজ না করতো, তো তাহলে লরিটা চলে যাইতো, যে ইট উড বি সামথিং লাইক দ্যাট, যে লরিটা চলে গেছে, বক্সটা শুধু বরাবর কি করবে? নিচে পড়ে যাবে। কিন্তু বক্সটা যতক্ষণ পারবে কি করবে? সে লরিটার সাথে থাকতে চাবে। কিন্তু এখানের মধ্যে বেসিক কাজটা কি হয়, যে তোমরা যারা বাইকে উঠছো, হ্যাঁ, বাইকের পিছের দিকে উঠলে এই ব্যাপারটা সবচেয়ে ভালো মতো ফিল করা যায়, যে যখন নাকি বাইকটা রেস্টে আছে তখন তো আছে তুমি বসে আছো বাইকের পিছে, তুমি কোনো কিছু ধরে নাই, ওকে, বা কোনো কিছু ধরে থাকলেও যখন নাকি বাইকটা হঠাৎ করে অ্যাসেলারেট করে, তুমি কি করো? এরকম পিছের দিকে ঝুঁকে যাও না, ফাহিম? অনেকে ভাই পড়েই যায়। ওই তো, ওইটা পড়ে যাওয়ার কথাটাও বলবো, ঠিক আছে? তো এখন অনেকে কি করে? এরকম পিছের দিকে ঝুঁকে যায়। তো পিছের দিকে ঝুঁকে যাওয়ার রিজনটা কি? যে তুমি তোমার পজিশনটাকে ধরে রাখতে চাইতেছিলে, কিন্তু এর মধ্যে বাইকটা কি করছে? সামনের দিকে চলে আসছে। তোমার বডির যতটুকু পার্ট বাইকের সাথে কন্ট্যাক্টে আছে, ওই পার্টটা কি করতে চাবে? তোমাকে বাইকের সাথে কন্ট্যাক্টে রাখার জন্য তুমি উল্টায় পড়ে যেতে নিতেছো। সো তাহলে ফ্রিকশনটা কোন দিকে কাজ করবে? ফরওয়ার্ড ডিরেকশনে কাজ করবে। সো তাহলে বক্সটা তো এই লরি থেকে উল্টায় পড়ে যাওয়ার কথা,
তো পড়তে পারতেছে না কেন? বিকজ এই ফ্রিকশন ফোর্সটা বক্সটাকে কি করতেছে, লরির সাথে টেনে নিয়ে যাইতেছে। কিন্তু এই ফ্রিকশন ফোর্সের তো একটা লিমিট আছে, আমরা লাস্ট ক্লাসে দেখছি না? লাস্ট ক্লাসে দেখছি যে ফ্রিকশন ফোর্সের একটা ম্যাক্সিমাম ভ্যালু আছে। এই ম্যাক্সিমাম ফ্রিকশনের থেকেও যদি বেশি ফোর্স এক্সার্ট করা হয়, হ্যাঁ, এই যে ফ্রিকশন ফোর্সটা আছে, এই ফ্রিকশনের থেকে যদি বেশি ফোর্স এক্সার্ট করা হয়, তখন কি হবে? তখন আর লরিটার সাথে বক্সটা কি করতে পারবে না, ঠিক মতো কন্ট্যাক্টে থাকতে পারবে না। তখন কি করবে? লরিটা পিছে দিয়ে পড়ে যাবে। ওই যে যেটা বললা যে মানুষজন যে উল্টায় পড়ে বক্সটা যায়, পড়ে ফাহিম। যাবে। সো তাহলে হ্যাঁ হ্যাঁ। ওখানের মধ্যে কি হয় যে মানুষটার বডির ফ্রিকশনটা বাইকের বডির সাথে, যে তুমি বাইকের পিছে বসে আছো, ঠিক আছে, তা এখন তোমার বডির সাথে বাইকের সারফেসের একটা ফ্রিকশন আছে। এখন বাইকের অ্যাসেলারেশনটা যদি এতই বেশি হয় যে তোমার বডির ফ্রিকশনটা কি করতে পারবে না, তোমাকে বাইকের সাথে আর কন্টিনিউড মোশনের মধ্যে রাখতে পারবে না। তখন তুমি কি করবা? বাইকের থেকে উল্টায় পড়ে যাওয়া। বুঝা গেছে ব্যাপারটা? তো এটা হলো এরকম হ্যাঁ, কাজ। সো এখন ফার্স্টে এখানের মধ্যে 1 এর এ তে কি বলতেছে? 1 এর এ 1 এ the lorry accelerates from rest, তো তার মানে ইনিশিয়াল ভেলোসিটি ইজ 0 to a speed of 15 মিটার পার সেকেন্ড, তো তার মানে ফাইনাল ভেলোসিটি হলো 15 মিটার পার সেকেন্ড ওভার আ ডিসটেন্স অফ 39 মিটার, তো তার মানে ডিসপ্লেসমেন্ট হলো 39 মিটার। তো এখন বলতেছে শো দ্যাট দ্য অ্যাসেলারেশন ইজ অ্যাবাউট 3 মিটার পার সেকেন্ড। সো হোয়াট উই উইল ডু, আমরা এখানের মধ্যে কোন ফর্মুলা ইউজ করব? v ওই যে ভি square is স্কোয়ার equal to ইকুয়ালস u টু square plus 2as। তো এখন এখানে থেকে আমরা 2as is equal to v square minus u square, আর এখানে থেকে অ্যাসেলারেশনটাকে সাবজেক্ট করলে কি আসে? v square minus u square divided by 2s। সো এখন v হলো 15, u হলো 0, 2 ইনটু এখানে 39, ভ্যালুটা কত আসে এহসাস? 2.9 কত? 2.9 2.9 2.9 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা এখানে ব্যাপারটা কিভাবে রাখবো দেখো, তোমাদেরকে অ্যানসারটা বলি যে তোমাদের যখনই নাকি শো দ্যাট এর ম্যাথ থাকবে এ লেভেলস এর, এই ব্যাপারটা সবাই ভালো মতো কানে নিয়ে নাও যে এটা কিন্তু অলওয়েজ এইভাবে করেই কাজ করবে। ওকে, তুমি দেখবা যে তোমাকে কত সিগনিফিকেন্ট ফিগারে শো করতে বলছে? 1 সিগনিফিকেন্ট ফিগারে, যে 3, শুধু 3, তো তাহলে এটা কত সিগনিফিকেন্ট ফিগার? 1 সিগনিফিকেন্ট ফিগার। সো কোশ্চেনে 1 সিগনিফিকেন্ট ফিগার দিছে, সো তোমার অ্যানসারটা কত সিগনিফিকেন্ট ফিগারে দিতে হবে? 2 সিগনিফিকেন্ট ফিগারে দিতে হবে, যে একটা সিগনিফিকেন্ট ফিগার বেশি দিবা। কেন? তাহলে যেন তুমি বুঝাইতেছো তুমি ক্যালকুলেট করে ভ্যালুটাকে আনছো। ওকে, তুমি ক্যালকুলেট করে ভ্যালুটাকে আনছো, এই জিনিসটা বুঝাইতেছো। এন্ড তোমার শো দ্যাট এর ভ্যালু এমন হইতে হবে, কি হইতে হবে? তুমি যা আনছো ওইটাকে রাউন্ড আপ করলে, হ্যাঁ, তুমি যে 2.9 মিটার পার সেকেন্ড স্কয়ার নিয়ে আসলা শো করে, সো এইটাকে রাউন্ড আপ করলে যেন শো দ্যাট এর ভ্যালুর সাথে মিলে যায়। সো তাহলে শো করতে বলছে 3, আমরা দিলাম 2.9 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন এটাকে রাউন্ড আপ করলে কি 3 মিটার পার সেকেন্ড স্কয়ার হয়? ইয়েস, এটাকে রাউন্ড আপ করলে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার হয়। সো তাহলে দিস উইল বি আওয়ার অ্যানসার। সো তাহলে যত সিগনিফিকেন্ট ফিগারে শো করতে বলবে তার থেকে এক সিগনিফিকেন্ট ফিগার কি করবা? বেশি দিবা। সবার কাছে ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? শো দ্যাট এর ম্যাথের সময় অলওয়েজ এই প্রসিডিওর, যত সিগনিফিকেন্ট ফিগারে শো করতে বলবে তার থেকে 1 সিগনিফিকেন্ট ফিগার বেশি দিবা, সো দ্যাট রাউন্ড আপ করলে পরে শো যেটা করতে বলছে ওইটার ভ্যালু সমান হয়। কারো কোনো কনফিউশন আছে শো দ্যাট এর ভ্যালু নিয়ে যা বললাম? আচ্ছা ভাইয়া, এখানে যদি আমি 1 কি বলো শুভাশিস? বুঝি নাই। 1 ভাইয়া বলছি কি, এখানে যে 1 সিগনিফিকেন্ট ফিগারস বেশি না দিয়ে যদি এখানে 2 সিগনিফিকেন্ট ফিগারস যদি বেশি দিই তাহলে কি সমস্যা হবে? হ্যাঁ, সমস্যা। আচ্ছা, এখানে কি সমস্যা হয়? এখানে মধ্যে মানে এখানে সমস্যা 2 হলো যে পয়েন্ট না দিয়ে তোমার গিভেন ইনফরমেশন হলো 2 সিগনিফিকেন্ট ফিগারে, তুমি এর থেকে আচ্ছা, বেশি ও সিগনিফিকেন্ট ফিগার হলে অ্যানসার দিতে পারো না। বুঝতে পারছো? ও আচ্ছা, ওদের ইনফরমেশন ঠিক গুলাই আছে। তুমি দেখবা, প্রত্যেকটা কোশ্চেনে তারা কেয়ারফুলি এমন ভাবে ইনফরমেশন গুলা দিবেন, সবকিছু দিবে। সো তাহলে অলওয়েজ প্রসিডিওরটা কি? যত সিগনিফিকেন্ট ফিগারের ভ্যালু শো করতে বলবে তার থেকে 1 সিগনিফিকেন্ট ফিগার, এক্স্যাক্টলি 1 সিগনিফিকেন্ট ফিগার কি করবা? বেশি দিবা। বেশি ব্যাপারটা লিখবো, ক্লিয়ার হয়েছে ঠিক সবার আছে। কাছে? হ্যাঁ ভাইয়া, 200 কেজি তো হচ্ছে কি 3 সিগনিফিকেন্ট ফিগার না, তো এখানে তো প্রবলেম কি কোনটা দিবে? 200 কেজি এইটা 3 বলা যায়, 1 বলা যায়, 2 বলা যায়। এটা অ্যাকচুয়ালি অ্যাম্বিগুয়াস, বুঝছো?
200 কেজি কেন? কে ওয়ান সিগনিফিকেন্ট ফিগারও বলা যায়। ইট ক্যান বি সামথিং লাইক দ্যাট, যে তোমার 200 কেজি তোমাকে যদি আমি এমন বলি, দেখো তো জেরিন, আমি যদি তোমাকে বলি 198 কেজি কে তুমি ওয়ান সিগনিফিকেন্ট ফিগারে শো করো, তো তাহলে তুমি কত লিখবা বলো তো আমাকে? ও তাই তো। আচ্ছা, বুঝছো? হ্যাঁ। সো তাহলে হ্যাঁ 200 হ্যাঁ। is actually one significant figure. It can be also regarded as two significant figure. It can also be regarded as three significant figure. এটা আমাদের ফুল ইনফরমেশন, আমরা এখনো জানি না, বাকিগুলা তাহলে দেখতে হবে। বুঝতে পারছো? হ্যাঁ। ওকে, সো এরপরে দেখো A2 তে কি বলতেছে। A2 তে বলতেছে ওই যে ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্স বিটুইন দ্য লরি এন্ড দ্য বক্স ইজ 630 নিউটন। তো তার মানে ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশন, আমরা লাস্ট ক্লাসে যেটা পড়ছি, সো এখানে স্ট্যাটিক ফ্রিকশন এরকম নাম টাম দেয় নাই, তারা বলে দিছে যে ম্যাক্সিমাম ফ্রিকশন ফোর্সের ভ্যালু হলো এইটা। এখন বলতেছে explain why this limits the maximum acceleration that the lorry can have without the box falling off, যে লরিটা ম্যাক্সিমাম কত রেটে অ্যাসেলারেট করতে পারবে এটার একটা লিমিট আছে। হ্যাঁ, কেন লিমিট আছে? বিকজ ফ্রিকশনের একটা লিমিট আছে, যে ফ্রিকশন ইনডেফিনিটলি আমাদের বাড়তে থাকতে পারে না। ফ্রিকশনের একটা লিমিট আছে, যে ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু হলো 630 নিউটন হইতে পারবে। তো তার মানে কি, in order for the lorry and the box to be moving with each other, হ্যাঁ, কি হইতে হবে? The friction force must be equal to the accelerating force of the lorry. ওকে, যে ফ্রিকশন ফোর্স তোমার কি করতেছে, ফ্রিকশন ফোর্সটা লরিটার সাথে বক্সটাকে কন্ট্যাক্টে রাখার ট্রাই করতেছে, যে বক্সটা যেন উল্টায় পড়ে না যায়, এই জিনিসটা মেক শিওর করতেছে। সো তাহলে লরিটা ফ্রিকশন ফোর্সের বেশি ফোর্সে যদি অ্যাসেলারেট করে, যে দিস ইজ দ্য অ্যাসেলারেটিং ফোর্স, যে ফোর্স ফ্রম ইঞ্জিন, ওকে, দিস ইজ দ্য ফোর্স ফ্রম ইঞ্জিন এন্ড দিস ইজ দ্য ফ্রিকশন ফোর্স। এখন ফোর্স ফ্রম ইঞ্জিন যদি ফ্রিকশন ফোর্সের থেকে বেশি হয়ে যায়, তো তাহলে কি হবে? দ্য বক্স উইল নট বি এবল টু বি ইন কন্ট্যাক্ট উইথ দ্য লরি। ঠিক আছে? সো তাহলে এখানের মধ্যে কাজটা কি দেখো, ইয়োর অ্যান্সার শুড ইনক্লুড আ ক্যালকুলেশন। সো তাহলে আমরা ফার্স্টে বের করি যে ম্যাক্সিমাম ফ্রিকশন, সরি, ম্যাক্সিমাম ফ্রিকশন, এটাকে আমরা F max বলি। ওকে, maximum friction is equal to 630 Newton. So in order for the box to be in contact with the lorry, the box must have the same acceleration, sorry, the box must have the same acceleration as the lorry. So এখন বক্সের অ্যাসেলারেটিং ফোর্সটা কে দিচ্ছে? বক্সের অ্যাসেলারেটিং ফোর্স হিসেবে কাজ করতেছে ফ্রিকশন ফোর্সটা, কিন্তু বক্সের অ্যাসেলারেটিং ফোর্সের একটা লিমিট আছে। কেন? বিকজ ফ্রিকশনের একটা লিমিট আছে, যে ফ্রিকশন 630 নিউটনের থেকে বেশি হইতে পারবে না। তো তার মানে the maximum acceleration the lorry can have without the box falling off, এটা কত? So max acceleration the lorry can have, the max acceleration the lorry can have without the box falling off is equal to what? A max লিখি। সো তাহলে আমরা কি জানি, F max is equal to কি হবে? M into A max। সো এখন এখানে A max এর ভ্যালুটা কত? যে ম্যাক্সিমাম অ্যাসেলারেশন অফ দ্য বক্স কত হইতে পারবে, যার জন্য সে কন্ট্যাক্টে থাকতে পারবে। ম্যাক্সিমাম ফোর্সের ভ্যালু হলো 630 আর মাস অফ দা বক্স কত? 200। সো তাহলে এটার জন্য কত আসে? 3.15 আসে নাকি? হ্যাঁ।
3.15 meter per second square. So for this case, এখন তাহলে the maximum acceleration the lorry can have, হ্যাঁ, the maximum acceleration the lorry can have without the box falling off is কত? 3.15 meter per second square. কেন? কারণ যদি এর থেকে বেশি রেটে লরিটা অ্যাসেলারেট করে কি হবে? এর থেকে বেশি রেটে যদি লরিটা অ্যাসেলারেট করে, the friction force will not be able to catch up. ঠিক আছে, ফ্রিকশন ফোর্সের ম্যাক্সিমাম হলো 630, সো তাহলে 631 632 বা 630 থেকে বড় যে কোনো একটা আনব্যালেন্সড ফোর্স যদি কাজ করে লরির উপর, সো তাহলে কি করবে না, ইট উইল নট বি এবল টু কিপ দ্য বক্স অন টপ অফ ইটসেলফ, কারণ বক্সের যে ফ্রিকশন ফোর্সটা আছে, ফ্রিকশন ফোর্সটা কি করতে পারবে না, বক্সের ফ্রিকশন ফোর্সটা লরিটার সাথে বক্সটাকে কন্ট্যাক্টে রাখতে পারবে না। এটা আমরা অ্যানসারটার মধ্যে দেখি, দেখো সেম জিনিস এখানে মধ্যে বলা, কি বলতেছে দেখো। ফার্স্টে কোশ্চেন নাম্বার 1A, এই যে এখানের মধ্যে দেখো তোমাদেরকে এ লেভেলস এর মার্ক স্কিম রিড করা শিখাই। ফার্স্টে তুমি মেইন ব্যাপারটা কি দেখবা, তোমার মার্কিং কোথায় কোথায় হচ্ছে ব্যাপারটা দেখো। 1 মার্ক পাবা যদি তুমি v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2as ফর্মুলা ইউজ করো, এইটাতে তোমার 1 মার্ক। এন্ড ফাইনাল অ্যানসার 2.9 মিটার পার সেকেন্ড স্কয়ার, এইটা লেখাতে তোমার আরেক মার্ক। তুমি দেখো ক্যালকুলেশনে কিন্তু তুমি অ্যাকচুয়ালি কত পাইছো এসাস, ক্যালকুলেশনে কিন্তু তুমি 2.88 মিটার পার সেকেন্ড স্কয়ার পাইছো, কিন্তু তোমার অনেকজনই এই ব্যাপারটা ভুল বুঝে, অনেকজনই ভাবে কি ওরা তো মার্ক স্কিমের মধ্যে এক্সাম্পল ক্যালকুলেশনে 3 সিগনিফিকেন্ট ফিগার দিছে, তো তাইলে আমি 3 সিগনিফিকেন্ট ফিগার দিলে সমস্যা কি, কিন্তু অ্যাকচুয়ালি তারা মার্ক করতেছে কোনটা, তারা কিন্তু মার্কিং করতেছে উপরের ভ্যালুটার উপর। ব্যাপারটা বুঝা গেছে কি বললাম, তারা অ্যাকচুয়ালি মার্কিং করতেছে কিসের উপর, উপরের ভ্যালুটার উপর। সো তাহলে আমাদের কি করতে হবে, উপরের ভ্যালুটার সাথে আমাদের ভ্যালুগুলা ম্যাচ করতে হবে, বুঝা গেছে। এই যে যেরকম দেখো আমরা মাত্র যে ক্যালকুলেশনটা করছি এসাস, আমরা ক্যালকুলেশন করে বের করছি 3.15, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের গিভেন ইনফরমেশন কত সিগনিফিকেন্ট ফিগারে যাবে, আমাদের গিভেন ইনফরমেশন হলো 2 সিগনিফিকেন্ট ফিগার। সো তাহলে ফাইনাল অ্যানসারটা আমাদের দেখো যে 3.15 কে কি করছে 2 সিগনিফিকেন্ট ফিগারে নিয়ে গেছে, সো কত লিখছে 3.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। সো তাহলে ব্যাপারটা দেখো কাজটা কি, যে ফার্স্টে ইউজ অফ f ইকুয়াল টু ma, এইটাতে তোমার 1 মার্ক পাইলা। আর আরেকটা কি, আরেকটা হলো ইউজ অফ f ইকুয়াল টু ma করে তো তুমি কি করছো, অ্যাসেলারেশনটা বের করলা, ম্যাক্সিমাম অ্যাসেলারেশনের ভ্যালু এটা বের করছো। ম্যাক্সিমাম অ্যাসেলারেশন 3.15 লিখলে কিন্তু মার্ক পাবা না, কি লিখলে মার্ক পাবা, 3.2 মিটার পার সেকেন্ড স্কয়ার লিখলে পরে মার্কটা পাবা, বুঝা গেছে। এ লেভেলসে অনেকজন আছে তারা মার্ক স্কিম দেখতে বুঝে না, তারা নিচের এক্সাম্পল ক্যালকুলেশনের সাথে মিললে খুশিতে পাগল হয়ে যায়, বলে যে হ্যাঁ আমার অ্যানসার তো ঠিক আছে, তো এরপরে যায় তারা চিল্লাপাল্লা করে যে এডএক্সেল তো চোর, এডএক্সেল মার্ক দেয় না, বুঝা গেছে। কিন্তু অ্যাকচুয়ালি তোমার প্রসিডিওরটা বুঝা লাগবে যে অ্যাকচুয়ালি তারা কোন কোন জায়গাগুলোতে মার্কিং করতেছে। তো এখন কেন 3.2 maximum acceleration, because 3.2 is the maximum acceleration because the box must have the same acceleration as the lorry. তো তাহলে বক্সের অ্যাসেলারেশন লরির থেকে কম হইলে কি হবে, লরিটা সামনে চলে যাবে কিন্তু বক্সটা সেম রেটে সামনে যাইতে পারবে না, তো তখন বক্সটা কি করবে, লরির সাথে কন্ট্যাক্টে থাকতে পারবে না, তো তখন বক্সটা কি করবে, পড়ে যাবে। ব্যাপারটা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে কি বললাম? ফাহিম? হ্যাঁ ভাইয়া। ওকে, ভাইয়া এই মুভিং লরিটার একটা ফ্রি বডি ডায়াগ্রাম এঁকে দেখাবা। মুভিং লরিটার ফ্রি বডি ডায়াগ্রাম, মুভিং লরিটার ফ্রি হ্যাঁ, বডি ফোর্স ডায়াগ্রাম। গুলি কই কই অ্যাক্ট করতেছে ওকে, লরি বক্সটার আর লরিটার। বক্সের জন্য তোমার ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম হলো এইটা, বক্সের সেন্টার অফ গ্র্যাভিটি থেকে নিচে হলো ওয়েট, কন্টাক্ট পয়েন্টের থেকে উপরে হলো নরমাল রিঅ্যাকশন ফোর্স, এন্ড এই দিকে হবে ফ্রিকশন ফোর্স। বিকজ বক্সটার কোন দিকে মুভ করার টেন্ডেন্সি, পিছের দিকে মুভ করার টেন্ডেন্সি, তো লরিটা সামনে যাইতেছে, বক্সটা পিছে চলে যাইতে চাইতেছে, কিন্তু ফ্রিকশনটা কি করবে, মোশনটাকে অপোজ করবে, সো ফ্রিকশনটা কোন দিকে কাজ করবে, সামনের দিকে কাজ করবে। সো দিস ইজ দ্য ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম অফ দ্য বক্স। ওকে জেরিন, so this is the free body force diagram of the box. So in order for the box to be in contact with the lorry,
this friction force must be equal to the force of the engine the lorry is having, or লরিটাকে অ্যাসেলারেট করানোর জন্য যে আনব্যালেন্সড ফোর্স কাজ করতেছে ওই আনব্যালেন্সড ফোর্সের সমান হইতে হবে। আর লরির উপর কি আছে, লরির উপর আমাদের ব্যাপারটা হলো এরকম যে লরির এখানে কাজটা কি, লরির ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামের মধ্যে লরির সেন্টার অফ গ্র্যাভিটি থেকে নিচের দিকে হলো ওয়েট, উপরের দিকে হলো চাকাগুলা থেকে উপরের দিকে থাকবে কি নরমাল রিঅ্যাকশন ফোর্স, তাই না? এখন তোমার এখানের মধ্যে এটা হলো কি ফোর্স ফ্রম ইঞ্জিন, যে ইঞ্জিনের ওই ফরওয়ার্ড ফোর্সটা পাইতেছে, ওকে, ইঞ্জিনের এই ফরওয়ার্ড ফোর্সটা পাইতেছে। এখন আরেকটা সারফেস আছে, কি সারফেস, এই যে লরির যেই সারফেসের সাথে কি আছে, লরির যেই সারফেসের সাথে তোমার বক্সটা কন্ট্যাক্টে আছে, তাই না? লরির যেই সারফেসের সাথে তোমার বক্সটা কন্ট্যাক্টে আছে ওই জিনিসটা। তো এখন এখানের মধ্যে তোমার ফ্রিকশন ফোর্সটা বক্সের উপর কাজ করতেছে সামনের দিকে, তো তাহলে লরির ওই সারফেসের উপর ফ্রিকশন ফোর্সটা কোন দিকে কাজ করবে, পিছের দিকে কাজ করবে, ঠিক আছে? হ্যাঁ। তো তাহলে this will be the friction force, এটা হলো ফ্রিকশন ফোর্স ফ্রম দা বক্স। আর আরেকটা আছে ফ্রিকশন ফোর্স ফ্রম দা রোড, রোড সারফেসের একটা ফ্রিকশন থাকবে না, একটা থাকবে হলো ফ্রিকশন ফ্রম দা রোড। সো তাহলে এটা হলো লরির ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম। সো লরির ওভারঅল ফরওয়ার্ড ফোর্সটা কি, লরির ওভারঅল তোমার ফোর্স ফ্রম ইঞ্জিন মাইনাস এই দুইটা ফোর্স করার পর রেজাল্টেন্ট যে ফোর্সটা থাকে ফরওয়ার্ড, ওই ফোর্সের জন্য লরিটা কি করতেছে, ওই ফোর্সের জন্য লরিটা অ্যাসেলারেট করতেছে, ঠিক আছে? আমার অ্যাসেলারেশনটা যদি আমি 3.2 এর চাইতে বেশি বাড়াই দিই তখন এই ফোর্স ডায়াগ্রামগুলি কিভাবে চেঞ্জ হবে? এই ফোর্স ডায়াগ্রামটা তখন কিভাবে চেঞ্জ হবে, ফোর্স ডায়াগ্রামটা এইভাবে চেঞ্জ হবে যে তোমার দ্য ইঞ্জিনের ফোর্সটা, এই যে ইঞ্জিনের ফোর্সটা অনেক বেড়ে যাবে, ঠিক আছে? ইঞ্জিনের ফোর্সটা বেড়ে গেছে, কিন্তু দ্য ফ্রিকশন বিটুইন দ্য বক্স এন্ড দ্য লরি, হ্যাঁ, দ্য ফ্রিকশন বিটুইন দ্য বক্স এন্ড দ্য লরি ইজ কনস্ট্যান্ট। তো এখন কি হয়েছে, দ্য ফ্রিকশন বিটুইন দ্য বক্স এন্ড দ্য লরি ইজ কনস্ট্যান্ট, তো তার মানে the box will accelerate at a greater rate than the box, কি বলে, the lorry will accelerate at a greater rate than the box, যে লরিটা বক্সের আগে আগে কি করবে, অ্যাসেলারেট করে চলে যাবে। ব্যাপারটা হলো এরকম যে লাইক তুমি কোন একটা, মানে বক্সের ফ্রি বডি ডায়াগ্রামে কোনো চেঞ্জ আসবে না, তাই না? না, বক্সের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামে চেঞ্জ আসবে না। আচ্ছা, হ্যাঁ, বুঝতে পেরেছি। ওকে, থ্যাংক ইউ। সো তাহলে এখানে এটাকে লিখতে হবে কত, 3.2 meter per second square. So why is it the maximum acceleration that the lorry can have? Because the lorry and the box must have the same acceleration in order to be moving with one another. যদি একজনের অ্যাসেলারেশন বেশি হয়ে যায় তো তাহলে আর তার সাথে কি রাখতে পারবে না, কন্ট্যাক্টে থাকতে পারবে না। ব্যাপারটা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে? মারিয়া, বুঝতে পারছো তুমি? হ্যাঁ স্যার, বুঝছি। ওকে, ভাই এখানে আমি ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশনের ভ্যালুটা বের না করে ম্যাক্সিমাম এই যে ইঞ্জিন ফোর্সের ভ্যালুটা বের করছিলাম, ওইভাবে কম্পারিজন শো করলে কি হবে? হ্যাঁ, ওইটা করলেও হবে। ভাই এখানে আমার অ্যানসারটা আসলে 580, এইটার সঙ্গে কম্পেয়ার করছি, যে মানে এটা ইকুয়াল না, মানে এইভাবে করছিলাম। এই যে এটাও দেওয়া আছে, দেখো মার্কস স্কিমে এটাও আছে। ও আচ্ছা, দেখছি, ঠিক আছে ভাই, একটু কনফিউশন ছিল, ঠিক আছে, সমস্যা নেই। ওকে, নাও কোশ্চেন নাম্বার বি। কোশ্চেন নাম্বার বি তে আমরা দেখি কি বলতেছে, সরি, কোশ্চেন নাম্বার বি তে কি বলতেছে দেখো, once the lorry has reached its destination, যে ডেস্টিনেশনটা রিচ করার পরে দেন বক্সটাকে কি করবে, নিচে ফেলবে আর কি। the back of the lorry is tilted at an angle theta, তো এই যে একটা থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে বক্সের ব্যাক সাইডটা কি করছে, এরকম টিল্ট করা হয়েছে, ওকে, থিটা ডিগ্রি টু দা হরাইজন্টালি এরকম টিল্ট করছে, ভালো কথা। সো এখন বলতেছে থ্রি ফোর্সেস অ্যাক্ট অন দা বক্স, কোন তিনটা ফোর্স লেভেলও করে দিছে তারা, ওয়েট, নরমাল রিঅ্যাকশন এন্ড ফ্রিকশন। নামার টেন্ডেন্সি হলো নিচে, তো তাহলে ফ্রিকশন কাজ করবে কোন দিকে, উপরে, অপোজিট টু দা ডিরেকশন অফ মুভমেন্ট, যে যেদিকে মুভ করতে নেবে তার অপোজিট ডিরেকশনে। এখন বলতেছে
state expressions for the components of weight of the box parallel to the back of the lorry and perpendicular to the back of the lorry. So তাহলে এইটা তো সবার পারা উচিত, যেখানে আমরা কম্পোনেন্টে দেখছিলাম যে this is the perpendicular component and this is the horizontal component. ওকে, তো এখন এইখানে হলো অ্যাঙ্গেল থিটা। তো এখন যার সাথে অ্যাঙ্গেল তার সাথে কি হবে, cos নাকি sin? cos যার সাথে অ্যাঙ্গেল তার সাথে cos। তো তাহলে পারপেন্ডিকুলারটা কি হবে, w perpendicular will be equal to w cos theta, আর প্যারালেলেরটা w parallel is equal to কি হবে, w sin theta। তাহলে প্যারালেলেরটা w sin theta আর পারপেন্ডিকুলারেরটা কি হবে, w cos theta হবে। ওকে, আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড ভাই, আমার একটা ইয়া ছিল তো, কারেন্ট চলে গেছিল তো, ইয়া হ্যাঁ 182 এর ইয়া ফাইনাল ইয়া কি দিছো, এক্সপ্লেনেশন কি দিছো? বক্স আর লরি একসাথে থাকার জন্য তাদের দোনোজনকে সেম রেটে অ্যাসেলারেট হ্যাঁ। করতে হবে। সো এখন the maximum acceleration the lorry can have is 3.2 meter per second square because এর আচ্ছা। থেকে বেশি রেটে অ্যাসেলারেট করলে লরিটা সামনে আগায় যাবে কিন্তু বক্সটা তার সাথে সেম রেটে মুভ করতে পারবে না। 3.15 এ রাখা যাবে না কেন? না, বিকজ গিভেন ইনফরমেশন টু সিগনিফিকেন্ট আচ্ছা ফিগারে। আচ্ছা আচ্ছা, আমি লিখছি therefore if the acceleration is greater than 3.15 m square the box will fall off as it is not tied. এটা আছে, ঠিক আছে, এখানের মধ্যে তুমি মার্ক পাবা হলো 2 মার্ক। 1 মার্ক যাবে তোমার সিগনিফিকেন্ট ফিগার তুমি ঠিক করো নাই দেখে। তুমি ও f আচ্ছা, ইকুয়াল টু ঠিক m এ আছে। ইউজ করছো, 1 মার্ক পাইলা, রিজনিং ঠিকমতো দিছো, আরেক মার্ক পাইছো, কিন্তু অ্যাসেলারেশনের ভ্যালুর জন্য মার্কটা পাবা না। তো তাহলে একটা মার্ক কাটা আচ্ছা, যাবে। ঠিক আছে। স্যার কিসের জন্য মার্ক পাবো না, আবার একটু বলবেন? নেট চলে গেল। মারিয়া কি বলছো বুঝি নাই। মানে কিসের জন্য মার্ক চলে যাবে এটা শুনেছি। এই যে 3.15 যদি লিখো, 3.15 হ্যাঁ। লিখলে পরে তখন তোমাকে মার্কটা দিবে না, বিকজ তোমার গিভেন ইনফরমেশন হলো টু সিগনিফিকেন্ট ফিগারে, তো ফাইনাল অ্যান্সারও টু সিগনিফিকেন্ট ফিগারে দিতে হবে। ঠিক আছে মারিয়া? ওকে, তো এখন এইটা গেল যে w প্যারালেল হলো w sin theta, w পারপেন্ডিকুলার হলো w cos theta। ওকে, ভালো কথা। সো এখন এই যে দেখো তোমাদেরকে যে বলছিলাম যে ফ্রিকশন ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু হোয়াট, মিউ আর, বলছিলাম না যে ফ্রিকশন ইজ ইকুয়াল টু কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন ইনটু নরমাল রিঅ্যাকশন ফোর্স। ওকে, সো অ্যাকচুয়ালি এখানের মধ্যে ওইভাবে করে বলে নাই, কিন্তু 0.32 দিয়ে তারা ভ্যালুটা বলে দিছে অলরেডি। তারা কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশনের ওই কোনো কিছুর এক্সপ্লেনেশন বলে নাই। বলতেছে কি, the angle theta is increased until the box is just about to slide। তো তার মানে কি, তখন ফ্রিকশনটাকে জাস্ট কি করবে, ওভারকাম করবে এরকম, অর ফ্রিকশনটা জাস্ট সমান হবে এই সময়। তো এখন বলতেছে given that friction is equal to 0.32 r calculate the value of theta at which the box is about to slide। সো এখন আমরা কি জানি, কোন ফোর্সটা বক্সটাকে নিচের দিকে নিয়ে আসার ট্রাই করতেছে, w sin theta নাকি w cos theta? sin theta। w sin theta। আচ্ছা, W sin। এমনি নিচে w sin theta কি করতেছে, বক্সটাকে নিচের দিকে স্লাইড করায় নিয়ে আসার ট্রাই করতেছে, আর এইটাকেই অপোজ করতেছিল কে, এইটাকেই অপোজ করতেছিল হলো ফ্রিকশন। সো এখন এখানের মধ্যে আমাদের 4 মার্ক, তো ব্যাপারটা বুঝাই যাইতেছে কোন একটা বড় টাইপের ক্যালকুলেশন করতে হবে, ছোটখাটো একটা ক্যালকুলেশন আছে এখানের মধ্যে। সো কাজটা কি, একটা হলো w sin theta is equal to friction force, আর আরেকটা হলো w cos theta is equal to normal reaction force, তাই না? w cos theta টা এই যে হ্যাঁ ভাই। the force perpendicular to the plane, this is equal to the normal reaction force from the plane, তাই না? যে সে তো perpendicular to the plane কোনো মুভমেন্ট দেখাবে না, তো তার মানে perpendicular to the plane the forces must balance each other। তো তাহলে normal reaction force will be equal to what, normal reaction force will be equal to w cos theta। সো এরকম। তো এখন এখানের মধ্যে আমরা ব্যাপারটাকে কি লিখতে পারি, ফ্রম দিস ইকুয়েশন আমরা ব্যাপারটাকে এরকম লিখতে পারি যে w sin theta is equal to ফ্রিকশন কে কি লেখা যায়, ফ্রিকশন কে লেখা যায় 0.32 r, তাই না নাবিল? জি স্যার। ওকে, তো এখন w sin theta equals to কি লেখা যায়, এখন r এর জায়গায় কি লেখা যায়, r এর জায়গায় এটা লেখা যায় না, cos theta।
W cos theta আচ্ছা excellent এখানে আমরা ফ্রিকশনের ভ্যালু জানি না কই জানি 630 এটা তো ম্যাক্সিমাম ফ্রিকশন ঠিক আছে ম্যাক্সিমাম ওকে ফ্রিকশন যখন নাকি হরাইজন্টাল অবস্থায় আছে কিন্তু যখন ওহো নাকি একটা অ্যাঙ্গেলে আছে তখন তো নরমাল রিঅ্যাকশন ফোর্স চেঞ্জ হয়ে যাবে আর নরমাল রিঅ্যাকশনের সাথে তো ফ্রিকশনও চেঞ্জ হবে তাই না আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে সো এখন এখানে কি হলো এখানের মধ্যে আমাদের ফার্স্টে ডব্লিউ কাটা ওকে সো এখন sin theta by cos theta equal to কি tan theta tan theta is equal to 0.32 তো তাহলে theta is equal to কি হবে 17.88 আসে আমার তো 17.74 আসে কত 17 পয়েন্ট কত 74 আসে 740 সরি 17.74 ডিগ্রি এটা জি স্যার ওকে সো তাহলে এটার ফাইনাল অ্যানসারটা কত লিখবো 17.7 টু সিগনিফিকেন্ট ফিগারে না আমাদের গিভেন ইনফরমেশন 18 এখানের মধ্যে দেখো তোমরা দেখছি এই যে দেখো ফাইনালি মার্কিংটা কোথায় দেখছো যদি এটা না দিয়ে আর কি -1 করবে হ্যাঁ এক নাম্বার কেটে দিবে এইটাই তো বারবার করে বলতেছি সিগনিফিকেন্ট ফিগারের এই ইম্পর্টেন্সটা সো ফার্স্ট এখানে কাজটা কি f w sin theta আর r w cos theta তো এখন সাবস্টিটিউশন করে আমরা কি করলাম f 0.32 r আর ওখানে r এর জায়গায় বসাইলাম w cos theta দেন sin theta by cos theta tan theta আসে এটা ইউজ করলে 1 মার্ক ফর্মুলা গুলি এগুলা সাবস্টিটিউশন গুলাতে 1 মার্ক ফাইনাল অ্যানসারে 1 মার্ক কিন্তু ফাইনাল অ্যানসারটা কত 17.7 না কত 18 ডিগ্রি বিকজ গিভেন ইনফরমেশন যত সিগনিফিকেন্ট ফিগারে আছে ফাইনাল অ্যানসারও কি হইতে হবে তত সিগনিফিকেন্ট ফিগারেই হইতে হবে সবার কাছে ব্যাপারটা ক্লিয়ার হইছে এগুলা কিন্তু খুবই সেনসিটিভ জিনিস অনেক অনেক মার্ক কাটা যায় যে স্টুডেন্টরা পারে সবই সিগনিফিকেন্ট ফিগারে যে কত লেভেলের মার্ক কাটা যায় কল্পনাও করতে পারবে না বুঝতে পারছো এর জন্য এই সিগনিফিকেন্ট ফিগারের ব্যাপারটাতে খুবই কেয়ারফুল থাকা লাগবে বুঝা গেছে অ্যানসার অলরেডি তুমি দিয়ে দিছো 17.7 তোমার ক্যালকুলেশনে বলতে গেলে কোনো ভুল নাই কিন্তু তোমার একটা লজিক তুমি ঠিক করো নাই যে গিভেন ইনফরমেশন যত সিগনিফিকেন্ট ফিগারে আছে ফাইনাল অ্যানসারও তত সিগনিফিকেন্ট ফিগারেই দিতে হবে তুমি এই লজিকটা যদি ঠিকমতো না করো তো তাহলে একটা মার্ক চলে গেল কত ইজি একটা মার্ক যাওয়া যে এখানে তোমার ফার্স্ট এর কোশ্চেনে এখানে যদি 2.88 দাও এক মার্ক গেল এখানে যদি 3.15 দাও আরেক মার্ক গেল এরপর এখানে যদি তুমি 17.7 দাও আরেক মার্ক গেল তিনটা মার্ক গেল সব ক্যালকুলেশন কারেক্ট তাও তিনটা মার্ক নাই তো তখন তুমি কি এড এক্সেল কে গালি দিবা কিন্তু আসলে কি তুমি নিজে সিগনিফিকেন্ট ফিগারের লজিকটা বুঝো নাই বুঝতে পারছো ব্যাপারটা সবাই এখন সিগনিফিকেন্ট ফিগার কেন এত ইম্পর্টেন্স দিয়ে বলি বারবার সো তাহলে দ্যাট ওয়াজ অ্যাবাউট কোশ্চেন নাম্বার 1 এখন তোমরা একটু সবাই এর পরের সেশনটার মধ্যে জয়েন করো এটার মধ্যে টাইম অলমোস্ট শেষ মাঝপথে বন্ধ হয়ে যাবে নাইলে ওকে সবাই পরের সেশনটার মধ্যে জয়েন করো ইফাস কি বুঝতে পারতেছো সিগনিফিকেন্ট ফিগারের ইম্পর্টেন্স সো এই সিগনিফিকেন্ট ফিগার নিয়ে ভালো মতো খেয়াল রাখবা যে তোমাদের সিনিয়র যারা আছে এরাও কিন্তু সিগনিফিকেন্ট ফিগার নিয়ে এত প্যারা খাইছে যে ওদের অনেক অনেক মার্ক হুদাই কাটা গেছে সিগনিফিকেন্ট ফিগারের জন্য এইগুলার জন্য এক মার্কের জন্য তো অনেক জনের ফুল মার্কস মিস যায় তো ওইখানের মধ্যে এরকম খুবই বাজে সিচুয়েশন ক্রিয়েট হয় কান্নাকাটি লাগায় দেয় কেন মার্ক কাটছে কিন্তু অ্যাকচুয়ালি সিগনিফিকেন্ট ফিগারের ব্যাপারটা তো ওরা মার্ক স্কিমের মধ্যে অলওয়েজ বারবার করে বলে দিছে প্লাস আমাদের টিচার্স ট্রেনিং যখন নাকি হয়েছে এ লেভেলস এর তখন ওইটার মধ্যে যখন নাকি গেছে তারা একদম বারবার এমফাসাইজ করে বলে দিছে যে সিগনিফিকেন্ট ফিগারের এই ব্যাপারটা আর স্টার মার্ক দেওয়া কোশ্চেনে তোমাদের এখন আগে স্টার মার্ক দেওয়া কোশ্চেনে কি করতো আগে স্টার মার্ক দেওয়া কোশ্চেনে তারা কোয়ালিটি অফ রিটেন কমিউনিকেশন চেক করতো বুঝছো যে তুমি কত ভালো ইংলিশে লিখছো তোমার পাঞ্চুয়েশন সবকিছু ঠিক আছে নাকি সবকিছু এরকম তারা চেক করতো এখন তারা কি চেক করে তারা স্টার মার্ক দেওয়া কোশ্চেন নতুন স্পেসিফিকেশনের জন্য স্টার মার্ক দেওয়া কোশ্চেন মানে হলো তোমার 6 মার্কের কোশ্চেন ওই 6 মার্কের মধ্যে কি হবে 6 মার্কের মধ্যে 6টা পয়েন্টই যদি তুমি রাইট দাও তাহলে তুমি পাবা 4 মার্ক আর এই যে 6টা পয়েন্ট তুমি লিখলা 6টা পয়েন্টের মধ্যে কানেকশন করতে হবে কানেকশন মানে কি যে এইটার জন্য এটা হইছে তো তাহলে এটার জন্য এটা হবে এরকম তুমি কি করবা লজিক দিয়ে দিয়ে তোমার অ্যানসারটা সিকোয়েন্স ওয়াইজ লিখবা যে লাইক এমন ভাবে লিখবা
যে ফার্স্ট অফ অল লরিটার অ্যাসেলারেশন এত, আর তুমি লিখলা যে ম্যাক্সিমাম অ্যাসেলারেশন অফ দা বক্স হলো এত। তো তাহলে তুমি লরির অ্যাসেলারেশন আর বক্সের অ্যাসেলারেশন কে রিলেট করবা কিভাবে? তো তাদের মধ্যে লিংকেজ ক্রিয়েট করার জন্য 1 মার্ক। তো এরকম যে 6টা যে টোটাল পয়েন্ট লিখছো, 6টা পয়েন্ট লিখলে 4 মার্ক পাইলা, বাকি 2 মার্ক কোথায়? তাহলে বাকি 2 মার্ক হলো লিংকেজের মধ্যে। সেই ব্যাপারগুলা খুবই ভালো মতো আমাদের কোশ্চেন পেপার সলভিং এর মধ্যে, কোশ্চেন পেপার সলভিং এর টেকনিকটা অনেকজন জানে না। যারা অনেক ভালো ভালো মার্ক পায় দেখবা, তাদের দেখবা যে অল্পর জন্য এরকম ফুল মার্কস মিস যে এমন সমস্যা হয় কেন? বিকজ তারা এই কোশ্চেন পেপার সলভিং এর টেকনিকটা মিস করে। বুঝতে পারছো? তো তাহলে এই ব্যাপারগুলি আমাদের খুবই কেয়ারফুল থাকতে হবে একদম ফার্স্ট থেকেই। ওকে ওকে, সো তাহলে অলমোস্ট সবাই চলে আসছে, আমরা এখানের মধ্যে শুরু করি। সো এর পরেরটা কি বলতেছে দেখো, নাম্বার 2 তে a playground ride consists of a steel cable running at an angle between two posts of unequal height as shown in figure 12. সো তাহলে ব্যাপারটা হলো এরকম যে একটা শর্ট আর একটা পোস্ট হলো লং। তো এখন তারা কি করতেছে, এই দুইটা পোস্টের মধ্যে এরকম তুমি একটা স্টিলের একটা কেবল টেনে দিছো। তো তাহলে তারা কি করতেছে, একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে। তেমন একটার হাইট হলো 2.2 আর একটার হাইট হলো কত, 2.8, দুটোটাই মিটারে। সো এখন বলতেছে কি, a child sits on the seat which moves on runners along the cable from the high end to the low end. যে হাই এন্ডের ওখানে একটা বাচ্চা যদি ওরকম একটা বক্স দেওয়া আছে, ওই বক্সের উপর বা ওই সিটের উপর বসে দেন, তাহলে কি করবে, সে স্লাইড করে এরকম নিচে নামবে। তো এখন এখানের মধ্যে কাজটা কি, A1 এর মধ্যে show that the maximum possible speed when she arrives at the lower post is about 3 meter per second. যে ম্যাক্সিমাম স্পিডের ভ্যালু at the lower end, যে এই পোস্টে ফেরত এই পোস্টে যখন আসবে তখন তার ভেলোসিটি কত হবে, 3 মিটার পার সেকেন্ড হবে, এটা শো করতে বলছে। এটা আমরা কিভাবে করতে পারি? এটা আমরা করতে পারি ইউজিং এনার্জি কনজারভেশন। যে সে যখন নাকি 2.8 মিটারে ছিল, তখন তার যে জিপি, সে যখন নাকি 2.2 মিটারে আসছে, তার জিপিটা কমে যাবে না? তো তাহলে সে যে হাই এন্ড থেকে লো এন্ডের দিকে যাবে, তো তাহলে তার জিপিটা কমতেছে। তো জিপিটা কমলে বা জিপিটা যদি আমাদের অন্য ফর্মে কনভার্ট হয়, কোন ফর্মে কনভার্ট হবে? মুভমেন্ট এনার্জি, যে কাইনেটিক এনার্জিতে সে কনভার্ট করতেছে না। তো তাহলে আমরা কি বলবো, যে জিপিই at high end minus GPE at low end, যে GPE ডিফারেন্সটা is equal to কি, gain in kinetic energy. ওকে, সো তাহলে change in GPE is equal to change in kinetic energy. এখন এখানে mg delta h is equal to half m v square. তো এখন এখানে থেকে কি করা যায়, v ম্যাথ কাটাকাটি চলে যায়, তাই তো? ম্যাথ কাটাকাটি চলে যায়। সো তাহলে এখানে থেকে কি থাকে, v is equal to root over 2g delta h. তো তাহলে root over 2 into g কত, 9.81, আর ডেল্টা h কত, ডেল্টা h মানে হলো হাইটের ডিফারেন্সটা, মানে 2.8 মাইনাস 2.2, তাই না? তো তাহলে এটা করলে পরে কত আসে দেখো তো, ভেলোসিটির ভ্যালুটা 3.4 আসে। 3.4 মিটার পার সেকেন্ড। আচ্ছা ভাই, আমি স্যার, এটা শুনো না, হ্যাঁ, আমি বলো। সোবাত ইকুয়েশন দিয়ে করছি। আমি সুপাত ইকুয়েশন দিয়ে করা যাবে, সমস্যা নাই। হ্যাঁ, ওকে। সুপাত ইকুয়েশন দিয়ে করা যাবে, যে h ইকুয়ালস টু ut, কি বলে এটা, ইয়ে দিয়ে করা যাবে। কি করা যায়, তোমার হাইট দেওয়া v আছে, স্কয়ার ইনিশিয়াল ভেলোসিটি আছে হলো 0, ঠিক আছে? সো v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2gh, এটা দিয়েও করতে পারো। 2as দিয়ে করছি। ওই তো as, a হলো g আর h হলো যে হাইটের ডিফারেন্সটা, একই কথা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে? সো তাহলে এখানের মধ্যে লিখবো কত, 3.4 লিখবো নাকি 3 মিটার পার সেকেন্ড লিখবো? 3.4
3.4 ই লিখবো কেন? বিকজ 3.4 হবে। আমাদের যা শো করতে বলছে ওয়ান সিগনিফিকেন্ট ফিগারের ভ্যালু। তো তাহলে আমরা কি করব, একটা সিগনিফিকেন্ট ফিগার বেশি দিব যেন এটাকে রাউন্ড আপ করলে পরে আমাদের শো দ্যাট এর ভ্যালুর সাথে মিলে যায়। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে সবার কাছে? কি বললাম যে আমরা শো দ্যাট এর সময় যত সিগনিফিকেন্ট ফিগারের ভ্যালু তারা শো করতে বলবে তার থেকে কি করব, একটা সিগনিফিকেন্ট ফিগার আমরা বেশি দিব যেন রাউন্ড আপ করার পর আমাদের শো দ্যাট এর ভ্যালুর সাথে মিলে যায়। ওকে, সো এই ব্যাপারটাতে খুবই সেনসিটিভ থাকতে হবে। যে এখানে দেখো তোমাদের অ্যানসারের মধ্যেও কি লেখা আছে, কোশ্চেন নাম্বার 2 এর এখানে অ্যানসারটা দেখো কত লিখবো, ভেলোসিটি 3.4 মিটার পার সেকেন্ড। ওকে, যে এখানে তুমি এনার্জি কনজারভেশন দিয়েও করতে পারবা, আর যেটা বললা যে সুবাত ইকুয়েশন ইউজ করে, তো সুবাত ইকুয়েশন ইউজ করেও এখানের মধ্যে করতে পারবা। যদি এখানের মধ্যে কি, এখানের মধ্যে কাজটা কি বলতেছে দেখো, তোমার ফার্স্ট অফ অল জি ইজ ইকুয়াল টু যদি 10 ধরো, তো তাহলে এটা কত আসে 3.46, যেটাকে টু সিগনিফিকেন্ট ফিগারে লিখলে পরে 3.5 হয়। তো তার মানে এটাকে রাউন্ড আপ করলে পরে ফাইনালি কত দিবে, এটা রাউন্ড আপ করলে পরে তো তার বড় নম্বরে চলে যায়। কত নম্বরে চলে যায়? 4 মিটার পার সেকেন্ডে চলে যায়। তো তাহলে এখানে কোনো মার্ক দিবে না। এখানের মধ্যে তোমার কাজটা কি করবে দেখো, ক্যান্ডিডেটস মে ক্যালকুলেট ইন স্টেপস ইউজিং m equals to 40 kg, mark becomes 2 from use of potential energy, যে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি হলো mgh, আর কাইনেটিক এনার্জি হলো কি হাফ mv স্কয়ার। যে জিপি টা তোমার কিসে কনভার্ট হইতেছে, কে তে কনভার্ট হইতেছে। এখানের মধ্যে তোমার যদি তুমি কি করো, যদি তুমি এখানের মধ্যে জি এর No ভ্যালুটা change. ওরকম ইউজ করো, তো তাহলে কিন্তু তোমার মার্কটা আসতেছে না। দেখছো নাবিল, এখানের মধ্যে তার মার্কটা অ্যালাউ করে নাই। সো তাহলে আমাদের মার্ক অ্যালাউ না করার এখানের মধ্যে রিজনটা কি, মার্ক অ্যালাউ না করার রিজনটা একটা আছে। কি রিজন আছে দেখো নাবিল, তোমার এই হাই এন্ড আর লো এন্ড সে কিন্তু ফ্রিলি ফল করতেছে না, সে কিন্তু উপর থেকে নিচে ফ্রিলি ফল করতেছে না। তার অ্যাসেলারেশনটা কোন দিকে, এমন একটা ডিরেকশনে, তাই না? তুমি তো এমন একটা ডিরেকশনের ভেলোসিটি বের করতেছো নাকি নাবিল? জি স্যার। সো তাহলে এমন একটা ডিরেকশনে ভেলোসিটি বের করতেছো দেখে কি হবে, তোমার এই ডিরেকশনে অ্যাসেলারেশনের ভ্যালু কত ওই ভ্যালুটা নিতে হবে। কিন্তু তোমাকে তো অ্যাঙ্গেল দেওয়া নাই, অ্যাঙ্গেল দেওয়া আছে না। অ্যাঙ্গেল তুমি চাইলে যদি বের করে নাও, তোমার কিন্তু অ্যাঙ্গেল বের করার প্রসিডিওর আছে। তুমি যদি অ্যাঙ্গেলটা বের করে নাও তো তাহলে পরে তখন ওখানে তোমার মার্কটা দিত। কিন্তু তারা এমন ভাবে কোশ্চেনটা করছে যেন কি করা যায়, এনার্জি কনজারভেশন ইউজ করে অ্যানসারটা করা যায়। ওকে, তাহলে এটা 0। হ্যাঁ। বাহ। তো এখন ও। এখানের মধ্যে মারিয়া যেটা জিজ্ঞাসা করছো যে নো ইউই, ইউই হলো মার্ক স্কিমের একটা টার্ম, এটা আমার কারেন্টলি মনে পড়তেছে না এখন, আমি এটা দেখে পরে তোমাকে বলবো। ওকে, No change না? নো চেঞ্জ ওইটা হইতে পারে, কিন্তু এখানে আমি মার্ক স্কিমের ওই মেইন মার্ক স্কিম ওরকম ডাউনলোড করলে ওখানের মধ্যে ফার্স্টে কোড গুলি লেখা থাকে, সো ওখানে থেকে দেখে আমি তোমাকে জানাবো। ঠিক আছে মারিয়া? ওকে, তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, যে স্টেট এন্ড অ্যাজাম্পশন ইউ হ্যাভ মেড, আমি কি অ্যাজাম্পশন করছি যে জিপি এর চেঞ্জটা পুরোপুরি কিসে কনভার্ট হয়েছে, কে তেই চেঞ্জ হয়েছে, অন্য কোন ফর্মে এনার্জিটা নষ্ট হয় নাই। ওকে, তো তাহলে আমি এইটা অ্যাজিউম করছি যে দেখো এখানে অ্যাজাম্পশনটা কি, যে অল potential energy, sorry, all potential energy got converted to kinetic energy, or কোনো friction force নাই বা কোনো air resistance কাজ করে নাই, or initial velocity 0। ঠিক আছে, সো এরকম যে কোনো একটা আমাদের বললেই হবে। সো তাহলে আমরা কি বলবো, আমরা বলবো যে we assume that all the potential energy got converted to kinetic energy। ঠিক আছে, যে all the change in GP got converted to KE। ওকে, সো জিপি টা কিসে কনভার্ট হয়েছে, কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়েছে। এখন এইখানের মধ্যে দেখো, এইখানের মধ্যে সুভাষিস তোমার ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামটা ভুল গেছিল, বুঝছো? এখানের মধ্যে দেখো কাজটা কি হবে, তুমি ফার্স্ট এখানের মধ্যে খেয়াল করো, the diagram below shows the child at point P
তো পয়েন্ট পি টা এমন একটা জায়গায় আছে, সে কি করতেছে, সে হরাইজন্টালের সাথে এই যে হরাইজন্টাল লাইনটা, হ্যাঁ দাঁড়াও, হরাইজন্টাল লাইনটাকে সুন্দর করে ড্র করি। ওকে, সো দিস ইজ মোর অর লেস দ্য হরাইজন্টাল লাইন। তো নাও সে হরাইজন্টালের সাথে কি করতেছে, এখানের মধ্যে দেখো এই ব্যাপারটা এরকম ভাবে আমরা দিয়ে রাখি, দিস ইজ দ্য ভার্টিক্যাল লাইন এন্ড দ্য হরাইজন্টাল লাইন, এমন দিয়ে রাখলাম। সো এখন তোমার এই যে চাইল্ডটা আছে, এই চাইল্ডের একটা ওয়েট আছে নিচের দিকে, তাই না? নিচের দিকে কি আছে, হ্যাঁ হ্যাঁ ওয়েট অফ দ্য চাইল্ড। ওয়েট দিস ইজ দ্য ওয়েট অফ দ্য চাইল্ড, ভেরি গুড। এখন টেনশনটা কোন দিকে কাজ করবে বলো তো? টেনশনটা কাজ করবে টুয়ার্ডস দ্য পোল। টেনশন গুলো কোন দিকে কাজ করবে? টেনশনটা কাজ করবে টুয়ার্ডস দ্য পোল। ওকে, আর অ্যাঙ্গেলটা ক্রিয়েট করছে কত? হরাইজন্টালের সাথে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করছে কত? থিটা ডিগ্রি। থিটা ইজ ইকুয়াল টু 2। হ্যাঁ ওইটাই, হ্যাঁ এটা বলে দিছে। হ্যাঁ 2 বলে দিছে। তো তাহলে এইটা হলো মেইন ব্যাপার, যে বলতেছে কি add labeled arrows to the diagram to show the forces acting on the cable at point P। তো তাহলে এখানের মধ্যে ফোর্স গুলা কি কি কাজ করতেছে? এই যে আমাদের টেনশন ফোর্স গুলা আছে, এই টেনশন ফোর্স গুলা কাজ করতেছে। এখন এখানের মধ্যে বলতেছে নাম্বার 2 তে the total mass of the child and the seat is 40 kg। চাইল্ড আর সিটের টোটাল ম্যাস হলো 40 কেজি। এখন বলতেছে show that the tension is about 6000 নিউটন। সো নাও আমাদের এখন কম্পোনেন্টের একটা কাজ আসে। কি কাজ আসে দেখো, the tension is acting at an angle, তাই না শুভাশিস? আমি এই সাইডের হ্যাঁ হ্যাঁ টেনশনের এইটা আমি ডায়াগ্রামটা মুছে আমি সুন্দর করে এঁকে দেখাইতেছি যেন তুমি ব্যাপারটাকে ইজিলি ক্যাচ করতে পারো। ওকে, এখানে দেখো দিস ইজ দ্য টেনশন। ওকে, সো এখন হ্যাঁ এই অ্যাঙ্গেল 2 ডিগ্রি, মানে এই অ্যাঙ্গেলটাও কত হবে? 2 ডিগ্রি। 2 ডিগ্রি। ওকে, সো এখন টেনশনের হ্যাঁ, তাহলে ঠিক কি আছে। আছে? টেনশন ইজ মেকিং অ্যান অ্যাঙ্গেল অফ 2 ডিগ্রি উইথ দ্য হরাইজন্টাল। ওকে, দ্য টেনশন ইজ মেকিং হ্যাঁ। অ্যান অ্যাঙ্গেল অফ 2 ডিগ্রি উইথ দ্য হরাইজন্টাল। ভালো কথা। এখন তাহলে টেনশনের কি থাকবে? সিন্স ইট ইজ নট পারফেক্টলি হরাইজন্টাল এন্ড নট পারফেক্টলি ভার্টিক্যাল, তার দুইটা কম্পোনেন্ট হবে, তাই না? হ্যাঁ 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 ওকে, সো এখন তুমি আমাকে বলো যে হোয়াট উইল বি দ্য হরাইজন্টাল কম্পোনেন্ট, what will be the horizontal component of tension? ভাই এখানে টেনশনের যে লাইনটা, এটা কোথায় লাইনটা? এই যে স্ট্রিং এর সাথে এই যে এখানের মধ্যে, ওই এইটাই, এই লাইনটা মেইন লাইনটা। হ্যাঁ মেইন লাইনটাই হলো আচ্ছা। টেনশনের লাইন। ও আচ্ছা, তো ভাই এখানে মানে তো সে কি বের করবো হরাইজন্টালের ভাই? সাথে 2 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে, ঠিক আছে? আচ্ছা তো সে হরাইজন্টালের আচ্ছা। সাথে 2 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে, সো তাহলে টেনশনের হরাইজন্টাল কম্পোনেন্ট কত হবে? কি বলবো? কস তার হবে না সাথে ভাই? অ্যাঙ্গেল কস থাকে দিয়ে তার করতে সাথে হবে। cos, এই তো ভেরি গুড, যার Cos, সাথে cos। অ্যাঙ্গেল তার সাথে cos, তো তাহলে কি t হয়েছে cos ভাই? 2 ডিগ্রি। পারা দিন ভাই। হ্যাঁ ভাই বুঝছি। ওকে, তো তাহলে সেম ওয়েতে আমরা এই পাশের টেনশনের জন্য বলতে পারি সেম কথা, যে এখানেও হ্যাঁ, অ্যাঙ্গেল হ্যাঁ। হলো 2 ডিগ্রি, Given টেনশন হলো angle, t, হ্যাঁ। সরি এখানেও অ্যাঙ্গেল হলো 2 ডিগ্রি, টেনশন হলো t। সো তাহলে এটার জন্য কাজটা কি হবে? এইখানেও টেনশনের হরাইজন্টাল কম্পোনেন্টটা উল্টা ডিরেকশনে, টেনশনের হরাইজন্টাল কম্পোনেন্ট হরাইজন্টাল, এটা কত হবে? t হ্যাঁ, cos 2 opposite। ডিগ্রি, তাই না? হ্যাঁ ভাই হ্যাঁ যার সাথে অ্যাঙ্গেল তার সাথে cos। ওকে, ভেরি গুড। তো তাহলে হরাইজন্টাল কম্পোনেন্ট বের করে ফেললাম। হোয়াট অ্যাবাউট দ্য ভার্টিক্যাল কম্পোনেন্টস? ভার্টিক্যাল কম্পোনেন্ট গুলি কোন দিকে কাজ করবে? উপরে। হ্যাঁ হ্যাঁ সো এখন হরাইজন্টাল যদি cos হয়, ভার্টিক্যালটা sin হবে। হ্যাঁ ইনডিড এটাই হবে। সো তাহলে দুইটাই sin। এখন ইন্টারেস্টিং ব্যাপারটা খেয়াল করো, দেখো শুভাশিস, যে তোমার এই যে t cos থিটা আর t cos থিটা দুইটার ডিরেকশন কি অপোজিট না? হ্যাঁ ভাই তো তাহলে এই দুইটা ফোর্স কি করবে? একজন আরেকজনকে ক্যান্সেল আউট করে ফেলবে না? হ্যাঁ হ্যাঁ ওইটা তো করবেই। তো হ্যাঁ তাহলে বুঝছি। হরাইজন্টাল ফোর্স গুলি কি? হরাইজন্টাল ফোর্স গুলি একজন আরেকজনকে কি করে ফেললো? ক্যান্সেল আউট করে ফেললো, তাই না? হ্যাঁ ভাই হ্যাঁ ভাই ওকে, এখন ভার্টিক্যাল ফোর্স গুলা দেখো, ভার্টিক্যাল কম্পোনেন্ট গুলা, টেনশনের ভার্টিক্যাল কম্পোনেন্ট এইটার জন্য উপরে
এই পাশের টেনশনের ভার্টিক্যাল কম্পোনেন্টও কোন দিকে? উপরে। তো তাহলে দুজনই সেম দিকে কাজ করতেছে। তো এখন তোমার এই টেনশনের ভার্টিক্যাল কম্পোনেন্ট গুলি কি কাজ করতেছে বলতে পারবা শুভাশিস? টেনশনের ভার্টিক্যাল কম্পোনেন্ট গুলি উপরে কাজ করতেছে, নিচে কোন ফোর্স আছে বলো তো? ওয়েট মানে ওই তো যে মানে তাহলে যে ঝুলতেছে। vertical components of the tension together are balancing the weight of the child and the seat. বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা ঠিক আছে? ভাই, এটা আমরা বুঝলাম কিভাবে? এখানে কোনো তেমন তো ভ্যালু দাও নাই যে এটা আমরা মানে এভাবে ক্যালকুলেট করে বলতে পারবো। এই যে তোমার এখানের মধ্যে না, চাইল্ডটা ওয়েটের তো ভ্যালু 40 কেজি। ভার্টিক্যালি আপ এন্ড ডাউন মুভ করতেছে নাকি ভার্টিক্যালি তার পজিশনটা ফিক্সড আছে? এখানে ফিক্সড আছে দেখা তো যাচ্ছে ছবিতে। তাহলে ফিক্সড যদি থাকে তো তাহলে কি ভার্টিক্যাল ফোর্স গুলি ইকুয়াল নাকি আনইকুয়াল? শুভাশিস, যদি তার ভার্টিক্যালি কোনো মুভমেন্ট না থাকে তো তার মানে দা ফোর্সেস আর ব্যালেন্স, তাই তো? ব্যালেন্সড, হ্যাঁ তো তাহলে এই ব্যাপারটা, তো তাহলে ফার্স্টে কি বলবো যে এইটা আমি আলাদা লিখে রাখতেছি, এই জিনিসটা তোমাদের পুরোপুরি লিখতে হবে না, আমি শুধু লিখে রাখতেছি যেন তোমাদের লজিকটা মনে থাকে। ওকে, the two horizontal components of tension, are equal but acting in opposite directions, so they cancel each other out. ওকে, এই ব্যাপারটা লিখে রাখলাম যেন তোমাদের পরে কনফিউশন ক্রিয়েট না হয়, বা তোমরা যখন নাকি আবার নিজেরা সলভ করতে নেবে তখন যেন আবার মনে পড়ে যে কেন এই দুইটাকে আমরা বাদ দিছিলাম। ওকে, so they cancel each other out are the two vertical components of tension, are equal and acting upwards, since the vertical position is balanced, so তাহলে কি হবে? The weight of the child is being balanced by what? শুভাশিস, weight of the child কে ব্যালেন্স করতেছে? আচ্ছা ভাই, এটা হচ্ছে এখানে মনে করো আচ্ছা বল। মানে নরমাল যে স্টোরিটা, হ্যাঁ, সামনের দিকে আগাচ্ছে, মনে করো সামনের দিকে আগাচ্ছে, এরকম রেস না, তাইলে আমাদের টি সাইন থেটা 1, হ্যাঁ, টি1 সাইন থেটা এটা ইকুয়াল টু উই ফোর্সটা হবে না? হ্যাঁ, এইটা তো তোমার যদি ওরকম টেনশন দুইটা আনইকুয়াল থাকতো তখন অমনে করে আমাদের বের করা লাগতো যে স্ট্রিং এর লেন্থ গুলা তারা দেখো ইচ্ছা করে তারা এরকম একটা মিড পয়েন্টের মধ্যে নিয়ে আসছে যে দোনোটাই কি করতেছে, দুই পাশেই অ্যাঙ্গেলটা সেম ক্রিয়েট করতেছে। তোমরা M1 এর মধ্যে এরকম ডিফারেন্ট অ্যাঙ্গেলের এরকম টেনশন পাইতে পারো যে এখানে হলো T1, এখানে হলো T2, এরপর তুমি এরকম বের করলা, বুঝতে পারছো? তোমার M1 এর মধ্যে এরকম দিবে, কিন্তু ফিজিক্সের জন্য অলওয়েজ সোজা ম্যাথ দিবে যে কি T1 T2 দোনোটা সমান হবে, তাদের দুজনের ভার্টিক্যাল কম্পোনেন্ট মিলে কি করবে, ওয়েটটাকে ব্যালেন্স করবে, বুঝতে পারছো? ও আচ্ছা ঠিক আছে, তাহলে তো হইছে। সো তাহলে এখানের মধ্যে কাজটা কি বলতেছিলাম যে শুভাশিস কি বললা যে দুইটা ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ টেনশন কি করবে, ওয়েট অফ দা চাইল্ডকে ব্যালেন্স করবে, তাই না? ব্যালেন্স করবে, হ্যাঁ বলতেই। ওকে, সো তাহলে T sin 2 ডিগ্রি প্লাস T sin 2 ডিগ্রি দুইটা আছে না টেনশন, সো তাহলে দুইটা কম্পোনেন্ট দুইটা is equal to weight of the child. Very good. এটা 40 into 9.8, সো তাহলে 2T এটা ভাইস ভার্সা ওইটা। আচ্ছা, এটা is equal to mass into G. তো তাহলে 2T sin 2 is এটা equal T to 0.035, হ্যাঁ
এখানে ম্যাস কত 40 আর জি হলো 9.81। তো তাহলে এখন টি টাকে সাবজেক্ট করে টি বের করে ফেলি, কত আসে স্যার কি বললা? Yeah, 5600. 392 divided by 0.07. 5600 নিউটন এক্স্যাক্টলি এটাই আসে। জি ভাই। ও আচ্ছা সাইন ছিল আচ্ছা। ঠিক আছে, তো আমি তাহলে 9.8 দিছিলাম ভাই, বুঝছো? 9.81 ইউজ করবা ফিজিক্সের জন্য। আচ্ছা ওকে, হ্যাঁ ভাই এটাই আসছে, ঠিক আছে এটাই আসছে। তো তাহলে 5600 কেন দিলাম দেখো তো, আমাদের গিভেন ইনফরমেশন কত সিগনিফিক্যান্ট ফিগারে? 1 সিগনিফিক্যান্ট ফিগার। ওকে, আমাদের গিভেন ইনফরমেশন হলো 1, বলতেছে শো করো যে 6000 হয়। সো তাহলে যেটা শো করতে বলছে তার থেকে কি করব, একটা সিগনিফিক্যান্ট ফিগার বেশি দিব, যেন লিখবো। এটাকে রাউন্ড আপ করলে পরে যে 5600 কে রাউন্ড আপ করলে পরে কত হবে, 6000 হবে না? সো তাহলে এই 6000 ব্যাপারটা yes. যে 5600 কে রাউন্ড আপ করলে পরে কি হবে, 6000 হবে। সো এইভাবে করে সেটাই আমাদের আসবে। ক্যালকুলেশনটা শো হয়ে গেল। বুঝা গেছে সবার কাছে? আমি মারিয়া যদি বুঝতে পারছো? 9.81 ইউজ করি তাহলে 5605.7 আসে। ওই তো 5605 আসলো, কিন্তু তোমার টু সিগনিফিক্যান্ট ফিগারে লিখলে তো হ্যাঁ 5600 তাহলে ই তো হয়। 5600 ওইটাই। হয়। আমি ক্যালকুলেশনটা বুঝতেছি না। কোন এখানে ক্যালকুলেশনটা কোনটা বুঝো নাই বলো? টেনশনের T দুইটা sin ভার্টিক্যাল theta। কম্পোনেন্ট মিলে, টেনশনের দুইটা ভার্টিক্যাল কম্পোনেন্ট মিলে যে ওয়েটটাকে ব্যালেন্স করে, এই ব্যাপারটা বুঝছো কি বলছিলাম এতক্ষণ? এটা একটু বুঝছি, আবার একটু বুঝি, আবার একটু বুঝতে ভালো। এখানের মধ্যে দেখো যে তোমার কোন একটা কিছু এরকম হইতে আছে, ঠিক আছে? দিস ইজ দা ওয়েট, এইদিকে একটা টেনশন, এইদিকে একটা টেনশন। এখন পুরা সিস্টেমটা কিসে আছে? এই পুরা সিস্টেমটা তোমার ইকুইলিব্রিয়ামে আছে। ওকে, এই পুরা সিস্টেমটা তোমার ইকুইলিব্রিয়ামে আছে, যে দুই দিকে এরকম টেনশন কাজ করতেছে, সরি দুই দিকে এরকম টেনশন কাজ করতেছে, আর এখানে মাঝখান দিয়ে কি ওয়েটটা হলো নিচে। তো এখন তোমার এখানে কাজটা কি হবে দেখো, টেনশনটা কি করতেছে, টেনশন একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে আছে না মারিয়া? হ্যাঁ তো এখন এইটা যদি থেটা হয়, এটা হবে থেটা, থেটা। হ্যাঁ। তো এখন দেখো টেনশনের তাহলে হরাইজন্টাল কম্পোনেন্ট কত হবে বলো তো মারিয়া? হরিজন্টাল কম্পোনেন্ট sin t sin theta। সাইন হবে কেন? অ্যাঙ্গেলটা কার কারণ সাথে, হরাইজন্টাল নাকি ভার্টিক্যাল? হরিজন্টাল। তো তাহলে যার সাথে অ্যাঙ্গেল তার সাথে কি হয়? cos। তো তাহলে হরাইজন্টালটা হলো টি cos থিটা, এইদিকে কি হবে সেম কত, ঠিক আছে। টি cos থিটা। বুঝতে পারছো কি বললাম? হ্যাঁ মাত্র বুঝছি, এখন ঠিক আছে। তো এখন এই দুইটা টেনশন কি করবে, এই দুইটা হরাইজন্টাল কম্পোনেন্ট একজন আরেকজনকে ক্যান্সেল আউট করে দিবে নাকি না? হ্যাঁ দিবে। ওকে, এখন টেনশনে ভার্টিক্যাল কম্পোনেন্টটা কোন দিকে? উপরে, তাই না? হ্যাঁ তো তাহলে ভার্টিক্যাল কম্পোনেন্টটা কি হবে, হরাইজন্টাল যদি cos হয় ভার্টিক্যালটা কি হবে sin। t sin theta। তো তাহলে দুইটা টেনশনেরই ভার্টিক্যাল কম্পোনেন্ট উপরে আর দোনোটাই কি t sin থিটা। এই যে তখন দুইটা এটা টেনশন ক্যান্সেল আউট হবে না? দোনোটা কোন ডিরেকশনে, সেম নাকি অপোজিট? সেম। সেম ডিরেকশন হলে তাহলে ক্যান্সেল আউট কেন করবে? হবে না। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তাহলে এই দুইটা টেনশনের ভার্টিক্যাল কম্পোনেন্ট মিলে কাকে ব্যালেন্স করবে? ওয়েট কে। ওয়েট কে ব্যালেন্স করবে। সো এইভাবে করে আমরা বের করছি। বুঝতে পারছো এখন? হ্যাঁ স্যার। ওকে, তো তাহলে আমরা এখানে থেকে অ্যানসারটা মিলাই নেই, দেখি কি বলতেছে। তো এখন এখানের মধ্যে কি ফার্স্টে যে লেভেল 2 টেনশন প্যারালাল টু দা কেবল অ্যাওয়ে ফ্রম পি, ঠিক আছে, লেভেল ওয়েট ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। সো তাহলে এখানে আমরা 2 মার্ক অলরেডি পেয়ে গেছি ওই লেবেলিং এ। পরের কোশ্চেনে এই যে দেখো W ইকুয়ালস টু mg, তো ওয়েট হলো এইটা, আর টেনশনের ভার্টিক্যাল কম্পোনেন্ট ইজ ইকুয়াল টু কি W/2। কেন লিখছে W/2? বিকজ দুইটা টেনশনের ভার্টিক্যাল কম্পোনেন্ট মিলে ওয়েটের সমান। তো তাহলে একটা টেনশনের ভার্টিক্যাল কম্পোনেন্ট কি হবে, ওয়েটের অর্ধেক হবে। সো ওইভাবে করে করছে। তো তুমি যেভাবে করে করছো ওইটা করলেও কোনোভাবেই কাটবে না তারা। বুঝতে পারছো? এখানের মধ্যে দেখো তারা কি কি বলছে। ফার্স্টে হলো ইউজ অফ W ইকুয়ালস টু mg, এটা আমরা করছি, 1 মার্ক পাইলাম। দেন এখানের মধ্যে
এই যে except with missing factor 2 যে t sin theta যে এখানের মধ্যে কাজটা কি যে তোমার t sin theta is equal to কি হবে t sin theta is equal to w by 2 হয় or কি লেখা যায় আমরা মাত্র যেটা লিখছি যে 2t sin theta or 2t sin 2 degree is equal to weight of the child এরকম। তো এখন এটার জন্য আমাদের ফাইনালি ফোর্সের ভ্যালুটা কত আসে ফোর্সের ভ্যালুটা আসে 5600 যে আসছে কিন্তু কত ক্যালকুলেটরে কিন্তু ভ্যালুটা আসছে বড় কত 5621 কিন্তু ফাইনালি অ্যানসার লিখতে সময় কত লিখছি এসএস 5600 লিখছি 5600 ওকে যে আমাদের যত সিগনিফিকেন্ট ফিগারে শো করতে বলছে তার থেকে ওয়ান সিগনিফিকেন্ট ফিগার কি দিব বেশি দিব বুঝতে পারছো সো এইটা আচ্ছা ভাই একটা স্টুপিড কোশ্চেন ছিল বলো B1 এ আমি নরমাল রিঅ্যাকশন ফোর্স অ্যাড করছিলাম ওটা কেন হবে না সেম নরমাল প্রশ্ন রিঅ্যাকশন নিয়ে ফোর্স কার বলতেছি উপরে এটা। কাজ করতেছে দিছো ইয়াটার উপর ওই যে P এর উপর P এর উপর ডিরেকশন পুরা পি এর উপর পুরা নরমাল রিঅ্যাকশন ফোর্স কোন দিকে উপরে 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 কেমনে হয় পি এর উপর নরমাল রিঅ্যাকশন ফোর্স উপরে আর চাইল্ডের উপর আর ওই রোপের উপর নরমাল রিঅ্যাকশন ফোর্স কোন দিকে নিচে তাই না যে পুরো সিস্টেমটা তো একসাথে কানেক্টেড যে তুমি এখানের মধ্যে কি করছো যে এই হলো তোমার স্ট্রিংটা তো এখন তোমার স্ট্রিংটা এমন এমন করে আছে তো এখন তুমি এখানের মধ্যে ঝুলে আছো ঠিক আছে তুমি এখানের মধ্যে ঝুলে আছো তো তুমি এখানের মধ্যে ঝুলে থাকলে কি করবে তোমার যেই একটা সুতা দিয়ে এরকম ধরে আছো না সো তাহলে ওইটা থেকে নরমাল রিঅ্যাকশন ফোর্স থাকবে উপরে যে নিচের রোপটা মেইন রোপটা তোমার যেই স্ট্রিংটা ধরে ঝুলে আছো ওইটার উপর উপরের দিকে নরমাল রিঅ্যাকশন ফোর্স দিবে আর সেম অ্যামাউন্ট অফ নরমাল রিঅ্যাকশন ফোর্স নিচে চলে আসবে সো তাহলে ওভারঅল সিস্টেমের মধ্যে নরমাল রিঅ্যাকশন ফোর্স কি করে ফেলবে ক্যান্সেল করে ফেলবে তুমি একটা দিলে তাহলে আরেকটা যদি না এই দিলে জায়গায় তাহলে ভুল যাবে এই জায়গায় আমি উপর নরমাল রিঅ্যাকশন ফোর্স দিলাম নিচেও দিলাম তাহলে ঠিক যাবে হ্যাঁ কিন্তু উপরে আর নিচে ও। দেওয়ার পরে তুমি তো দেখতেছো যে ফোর্স দুইটা তো ক্যান্সেল আউট হয়ে যায় তো তাইলে পরে তো আর এটা হ্যাঁ নিজের উপর নিজের দুইটা ফোর্স এটা তো আর দিয়ে কোনো লাভ নাই বুঝতে আচ্ছা পারছো হ্যাঁ ওকে সো তাহলে এটা গেল আমাদের কোশ্চেন নাম্বার 2 এরপর ভাই আমরা এখানে কি নিউটনস ফার্স্ট ল পেয়ার অ্যাপ্লাইড হইছে না এখানে নিউটনস Newton's ফার্স্ট ল third law পেয়ার pair, টার্নস third থার্ড law, ল পেয়ার থার্ড ল পেয়ার ঠিক আছে অ্যাকশন আর Third রিঅ্যাকশন ওকে ঠিক আছে তো এখন এখানের মধ্যে দেখো নাম্বার 3 তে কি বলতেছে 3 এর এ তে a child is going down a snowy hill on a sledge ওকে মারিয়া যে এখানে একটা চাইল্ড কি করতেছে একটা স্লেজ দিয়ে এরকম একটা স্নোই হিলে নিচের দিকে নামতেছে তো এখন বলতেছে এই চাইল্ডের উপর কি কি ফোর্স কাজ করতেছে বলো তো মারিয়া তুমি বলো যে চাইল্ডের উপর কি কি ফোর্স কাজ করতেছে চাইল্ডের ওয়েট আছে নিচের দিকে তাই তো এরপরে নরমাল রিঅ্যাকশন ফোর্স আছে কোন দিকে উপরে পারপেন্ডিকুলার পারপেন্ডিকুলার টু দা প্লেন এক্সিলেন্ট সো তাহলে দিস ইজ দা নরমাল রিঅ্যাকশন ফোর্স আর সে নামতেছে নিচে সো তাহলে ফ্রিকশন কোন দিকে কাজ করবে অপোজিট ডিরেকশন উপরের দিকে কাজ করবে ঠিক আছে তো তাহলে এইখানের মধ্যে তুমি এখন দেখবা বেসিক্যালি যে তোমার অবজেক্টটা নামতেছে নিচে সো তাহলে তার উপর ফ্রিকশনটা কাজ করবে কোন দিকে ফ্রিকশনটা কাজ করবে উপরে ওকে তো তাহলে এখানের জন্য ফোর্স গুলা কি দাঁড়াও ভাই নিচের দিকে W sin থিটা দিব না W sin থিটা তোমাকে তো কম্পোনেন্টটা ভাঙাইতে বলে নাই তোমাকে শুধু বলছে যে ফোর্স গুলা কি কি কাজ করতেছে ওহ ও আচ্ছা ঠিক আছে this is the normal reaction and this is the friction force এখন তোমার এখানের মধ্যে কাজটা দেখা লাগবে কয়টা স্পেশাল জায়গায় যে এখানে যে আমি ফ্রিকশনটা দিলাম তোমাদের কিন্তু একটা ব্যাপারে একটু স্কেপটিক্যাল হওয়া লাগবে কি ব্যাপারে দেখো এখানে আমাদের মার্কস আমাদের দিছে কত মার্কস এর উপরে তোমার খেয়াল রাখা লাগবে একটা মার্কস দিছে কত এখানে 2 মার্ক তো এখন এখানের মধ্যে দেখো তারা মার্ক স্কিমের মধ্যে কয়টা ফোর্স শো করছে এখানে আমরা দেখি এখানের মধ্যে খেয়াল করো কাজটা তারা কি কি দিছে the free body force diagram arrows must begin at the point shown weight হলো vertical ঠিক আছে friction and or air resistance parallel to the slope
আর নরমাল কন্টাক্ট ফোর্স হলো পারপেন্ডিকুলার টু দ্য স্লোপ। তো এখন তিনটা ফোর্স দেওয়াতে 2 মার্ক, আর একটা বা দুইটা ফোর্স দেওয়াতে কি দিবে, 1 মার্ক দিবে। সো তাহলে তোমাদের অনেকজন এরকম চিন্তা করতে পারো যে কি, আমাকে তো মার্ক দিছে 2, তো তাহলে আমি তো দুইটা ফোর্স দেখাইলে পরেই হয়, আমার ফ্রিকশন এখানে পরে কেন দেখাবো, এক্সট্রা দিলে যদি কেটে দেয়। কিন্তু আসলে ব্যাপারটা এরকম করে না তারা, বুঝতে পারছো? তো তাহলে অ্যাকচুয়ালি আমাদের ফোর্স কাজ করতেছে কয়টা? অ্যাকচুয়ালি আমাদের ফোর্স কাজ করতেছে 3টা। তো তাহলে 3টার মধ্যে 3টাই শো করলে 2 মার্ক, আর 3টার মধ্যে একটা বা দুইটা শো করলে পরে কি পাবা, 1 মার্ক পাবা। বুঝতে পারছো? তো তাহলে এই ব্যাপারটা খুবই ভালো মতো মাথায় রাখা লাগবে যে মার্কস দেখে, এখানের মধ্যে মার্ক দেখে খেয়াল রাখবা, কিন্তু মার্ক দেখে এরকম যদি কনফিউজড হয়ে যাও যে ফোর্স কয়টা অ্যাড করবা, তাহলে কিন্তু সমস্যা। যে তোমার লজিক ওয়াইজ ফ্রিকশন কাজ করার কথা, বিকজ ইট ইজ মুভিং ডাউনওয়ার্ড, সো তাহলে ফ্রিকশন মাস্ট অ্যাক্ট ইন দা অপোজিট ডিরেকশন অফ মুভমেন্ট। সো তাহলে ওইদিকে কি কাজ করবে, ফ্রিকশন কাজ করবে। বুঝতে পারছো এসাস? হ্যাঁ ভাই। ওকে, সো এখন এখানের মধ্যে কি বলতেছে দেখো, বি নাম্বারে, the child and sledge are pulled across level ground by an adult। ঠিক আছে, একটা লেভেল গ্রাউন্ডে কি করতেছে, চাইল্ডটাকে এরকম টেনে টেনে নিয়ে যাচ্ছে। ওকে, যে ব্যাপারটা হলো এরকম, যে তোমাদেরকে যদি এখানে নিচে আমি ডায়াগ্রাম এঁকে দেখাই, যে ব্যাপারটা হলো এরকম, যে চাইল্ডটা এরকম আছে, কিন্তু অ্যাডাল্টটা কি করতেছে, অ্যাডাল্টটা এখানের মধ্যে ওই স্লেজটাকে টেনে টেনে নিয়ে আসতেছে। বুঝছো? সো এখন এখানের মধ্যে কাজটা কি, এখানের মধ্যে কাজটা বলতেছে দে আর পুলড 11 মিটার ফ্রম রেস্ট। তো তার মানে ডিসটেন্স হলো 11 মিটার, ইনিশিয়াল ভেলোসিটি হলো 0, টাইম হলো 4.9। তাহলে বলছে এভারেজ অ্যাসেলারেশন শো করতে। সো তাহলে এখানের মধ্যে এভারেজ অ্যাসেলারেশনের ভ্যালু কি হবে, কিভাবে বের করব আমরা? ডিসটেন্স দেওয়া, ইনিশিয়াল ভেলোসিটি দেওয়া, টাইম দেওয়া। সো তাহলে s equal to ut plus হাফ এটি স্কয়ার। half at squared সুভাত ইকুয়েশন। সো এখন এখানে থেকে আমরা কি করব, অ্যাসেলারেশনটাকে সাবজেক্ট করব। u তো 0, তো তাহলে ut টা 0 হয়ে যাবে। ঠিক আছে, ut হয়ে যাবে 0 বিকজ ইনিশিয়াল ভেলোসিটি 0। সো a is equal to কি আসে, 2s by t স্কয়ার। সো তাহলে 2 into 11 divided by 4.9 স্কয়ার। সো এটা করলে পরে কত আসে এসাস? 0.92 ms minus 2। 0.92 কি, ms minus Meter 2 per- মিটার পার আচ্ছা, সেকেন্ড sir. স্কয়ার। আচ্ছা ওকে, সো তাহলে এটা কি, মিটার পার সেকেন্ড স্কয়ার। সো তাহলে শো করতে বলছে এই যে 1 সিগনিফিকেন্ট ফিগারে। সো তাহলে আমরা এখানের মধ্যে কত দিব, একটা সিগনিফিকেন্ট ফিগার এক্সট্রা দিব। ওকে, সো তাহলে এখানের মধ্যে আমাদের এটা কত আসবে, সরি, এখানের মধ্যে এটা আমাদের কত আসলো, 0.92 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, এরপরে ভাই আমি কি যে v ইকুয়ালস টু মানে s বাই t দেখে ফাইনাল ভেলোসিটি বের করতে পারবো? না, পারবা না। v equal to s আচ্ছা, by কেন? t কখন ইউজ করা যায়, only when acceleration is 0। এটা আমরা গ্রাফ ও আচ্ছা, করতে সময় ইকুয়েশন গুলো ডেরাইভ যেদিন করলাম ওই দিন পুরোপুরি বলে দিছি না, যে velocity is equal to distance by time। This formula is a special হ্যাঁ। case which can be used only and only when the acceleration is 0। বুঝা গেছে? ও আচ্ছা, ঠিক আছে। ওকে, সো তাহলে এখন বলতেছে the child and the sledge have a combined mass of 40 kg। সো তাহলে বলতেছে average resultant force কত, we know resultant force is equal to mass into acceleration। ইকুয়াল ma তো mass হলো 40 আর acceleration হলো 0.92। সো তাহলে this gives us what, কত আসে? 36.8 36.8 নিউটন। তো তাহলে লিখবো কত এটা, 37। 37 নিউটন। যে given এটা তো এক information, মার্ক। given information 2 significant figure, ফাইনাল অ্যানসার কততে দিব, 2 significant figure দিব। ওকে, এরপরে সি নাম্বারে কি বলতেছে, the force applied by the adult is 200 নিউটন। তো অ্যাডাল্টটা অ্যাকচুয়ালি ফোর্স অ্যাপ্লাই করতেছে কত, 200 নিউটন। কত ডিগ্রি অ্যাঙ্গেলে, 20 ডিগ্রি অ্যাঙ্গেল টু দ্য হরাইজন্টাল। ওকে, তো এখন বলতেছে ক্যালকুলেট দ্য এভারেজ রেজিস্টিভ ফোর্স অ্যাক্টিং while the sledge is being pulled। যে স্লেজটাকে যখন পুল করা হচ্ছে এভারেজ রেজিস্টিভ ফোর্সের ভ্যালু কত এটা বের করতে বলতেছে। ওকে,
সো এভারেজ রেজিস্টিভ ফোর্সের ভ্যালু বের করতে বলতেছে। সো এটা আমরা কিভাবে করে বের করব? এসাস বলো তো। কম্পোনেন্ট দিয়ে কম্পোনেন্ট 200 দিয়ে sin 20 কিভাবে? 200 এখানে sin 20 পুল করতেছে এইভাবে, দেখো ব্যাপারটা হলো এরকম যে আমরা নিচের এখানে ডায়াগ্রামটা এঁকে দেখাই, এখানের মধ্যে ডায়াগ্রামটা আঁকি। ভাই ডায়াগ্রামটা ইমাজিন করতে পারি নাই। হরাইজন্টাল বলা না? বলছে যে 20 ডিগ্রি টু দা হরাইজন্টাল সে কি করবে? পুলিং ফোর্সটা এক্সার্ট করবে। সো তাহলে আমাদের পুলিং ফোর্সটা কেমন ভাবে আসতেছে? আমাদের পুলিং ফোর্সটা আসবে এরকম যে হরাইজন্টালের সাথে 20 ডিগ্রি অ্যাঙ্গেল। সো তাহলে এখানের মধ্যে আমরা ফার্স্টে হরাইজন্টালটা এখানের মধ্যে এঁকে নেই, তো তাহলে পরে তোমাদের বুঝতে ইজি হবে। তো এখন এখানের মধ্যে আমরা পুল করতেছি কিভাবে? পুল করতেছি উইথ অ্যান অ্যাঙ্গেল অফ হোয়াট? উইথ অ্যান অ্যাঙ্গেল অফ 20 ডিগ্রি, ঠিক আছে? 20 ডিগ্রি। হরাইজন্টালের সাথে হ্যাঁ। 20 ডিগ্রি অ্যাঙ্গেল Horizontal ক্রিয়েট এর সাথে। করতেছি। আচ্ছা তোমরা একটা কাজ করে পরের সেশনটার মধ্যে জয়েন করে, এটা টাইম অলমোস্ট শেষ, এখানে আবার কোশ্চেনের মাঝখানে শেষ হয়ে যাবে। এটা তাড়াতাড়ি আমি জয়েন করো শুয়ে শুয়ে আমাদের। টানলে আমার রেজিস্টিভ ফোর্স কম হইতো। আচ্ছা সো তাহলে এখানের মধ্যে আমরা পরের সেশনটার মধ্যে জয়েন করো তাড়াতাড়ি। ভাই তোমার বগা ফ্রেন্ড তোমারে কেমন জ্বালাইতো ভাই? আরে ও পড়ালেখা এত বেশি বুঝতো না, ম্যাথ পরীক্ষার আগে এত প্যারা দিত, এইটা বুঝে না ওইটা বুঝে না, ইন্টিগ্রেশন শুধু মুখস্থ করতো, পাগল একটা। What the fuck? ইন্টিগ্রেশন লাইন বাই লাইন এই পুরো ম্যাথ মুখস্থ, যে 2 পেজের ইন্টিগ্রেশন আসতো আমাদের, বুঝছো? 2 পেজ সমান এত লম্বা ইন্টিগ্রেশন আসতো, এই ম্যাথ মুখস্থ করতো। ইস, মানে আন্নাফিওর বড় ভাই। বলতে গেছিলাম। ওকে তো তাহলে এখানের জন্য দেখো ব্যাপারটা কি, এখানের জন্য দেখো ব্যাপারটা হলো এরকম। তো তাহলে হরাইজন্টাল কম্পোনেন্টটা কত হবে এসাস? এই তো 200 sin 20 সাইন কেন? অ্যাঙ্গেলটা কার সাথে? cos 20 হবে। অ্যাঙ্গেল তো হরাইজন্টালের সাথে। সো তাহলে হরাইজন্টালের সাথে অ্যাঙ্গেল হলে যার সাথে অ্যাঙ্গেল তার সাথে কি হবে? cos, তাই না? ওহো, তো তাহলে এটা কত হবে? 200 cos 20। 20 ডিগ্রি। তো তাহলে এখানের মধ্যে কাজটা কি? 200 cos 20, এটা হলো the forward force, ওকে? এন্ড আমরা রেজাল্টেন্ট ফোর্সের ভ্যালু কত বের করছি এসাস? 37। দাঁড়া একটা সেকেন্ড শোনো না, এই যে আমার যে স্লোপটা ওইটার সাথে না, মানে আমরা অ্যাঙ্গেলটা দেখবো। এইখানের মধ্যে তোমার বেসিক্যালি কাজটা কি, যে দেখো তোমার তাকে বলতেছে কি, এখানের মধ্যে ডায়াগ্রামটা আমরা মুছে এমনি করে দেই, তো তাইলে পরে তোমার ব্যাপারটা বুঝতে ইজি হবে। যে এখানের মধ্যে কাজটা হলো এরকম, যে তোমার এটা হলো একটা লেভেল গ্রাউন্ড, ওকে? তোমার চাইল্ডটাকে কি বলছে? চাইল্ডটাকে বলতেছে একটা লেভেল গ্রাউন্ডের মধ্যে এরকম টেনে নিয়ে যাইতেছে, এন্ড this is the force by adult, okay? তুমি এমনি দেখো যে this is the force by adult, okay? এসাস হুম, এখন এই ফোর্স বাই অ্যাডাল্টটা হরাইজন্টালের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে? 20 ডিগ্রি। 20 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। আর আমরা কি করতেছি? আমরা বলতেছি যে পিছের দিকে কি আছে? পিছের দিকে একটা রেজিস্টিভ ফোর্স আছে, তাই না? হ্যাঁ, পিছের দিকে রেজিস্টিভ ফোর্স আছে। সো তাহলে মেইন আনব্যালেন্সড ফোর্স কিভাবে হবে?
ফোর্স বাই দ্য অ্যাডাল্টের হরাইজন্টাল কম্পোনেন্ট মাইনাস দ্য রেজিস্টিভ ফোর্স, তাই না? রেজিস্টিভ ফোর্স, হ্যাঁ হ্যাঁ। তো তাহলে এটা হলো ফোর্স বাই দ্য অ্যাডাল্টের হরাইজন্টাল কম্পোনেন্ট, দ্য ফরওয়ার্ড ফোর্স। আর রেজাল্টেন্ট ফোর্সটা কত? রেজাল্টেন্ট ফোর্স হলো 37। তো তাহলে তোমার এখানের মধ্যে কাজটা কি? ফরওয়ার্ড ফোর্স minus resistive force will be equal to what? Yes, হ্যাঁ, এটা হচ্ছে অ্যাকচুয়াল ফোর্স। resultant, আচ্ছা, রেজাল্টেন্ট ফোর্স। ঠিক আছে? সো তাহলে এখানের মধ্যে ফরওয়ার্ড ফোর্স হলো 200 cos 20, রেজিস্টিভ ফোর্স কত জানি না, এইটাই বের করতে বলছে। ওকে, আর রেজাল্টেন্ট আমরা একটু আগের কোশ্চেনে বের করে আসছি কত? 37। সো তাহলে এখানে থেকে আমরা ক্যালকুলেশনটা করে ফেলি যে কত? 200 cos 20 মাইনাস ফ্রিকশন, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 37। তো তাহলে ফ্রিকশন ইজ ইকুয়াল টু কত হবে? 200 cos 20 মাইনাস 37 কত আসে? মাইনাস 37। 150.9, তার মানে 50.9। 150। 150 তো তাহলে এটাকে লিখবো কত? রাউন্ড অফ করে 150। 150 নিউটন। যে গিভেন ইনফরমেশন হলো টু সিগনিফিকেন্ট ফিগারে, সো ফাইনাল অ্যানসার আমরা কি দিব? টু সিগনিফিকেন্ট ফিগারে দিব। ওকে, এরপরে কি বলতেছে? ক্যালকুলেট দ্য এভারেজ পাওয়ার ডেভেলপড বাই দ্য অ্যাডাল্ট পুলিং দ্য স্লেজ 11 মিটার। যে 11 মিটার পুল করলে কতটুকু পাওয়ার ডেভেলপ হইলো এই জিনিসটা বের করতে বলছে। এখন আমরা কি জানি? পাওয়ার ইকুয়ালস টু কি? এগুলো আমরা এনার্জি পাওয়ার by চ্যাপ্টারের time। মধ্যে আবার পাবো, বুঝছো? বাট এগুলো আমরা ও লেভেলস থেকে জানি দেখে আমাদের কোনো সমস্যা হয় না ক্যালকুলেশন করতে। সো পাওয়ার ইকুয়ালস টু ওয়ার্ক ডান বাই টাইম, তাই না? সো এখন ওয়ার্ক ডান ইকুয়ালস টু কি? Work done is equal to force multiplied by distance moved in the direction of the force divided by the time taken. এখানের মধ্যে আমাদের টাইমের ভ্যালু বলে দিছিল না 4.9 সেকেন্ড। যে এখানের মধ্যে দেখো তারা ক্যালকুলেশনটা কি করছে, তোমরা কি ক্যালকুলেটরে কি ঠিক বসাইছিলা? যে এখানের মধ্যে তারা 68.4 বসেছিলাম। এখানের মধ্যে তারা 3 সিগনিফিকেন্ট ফিগারে ভ্যালুটা দিছে। 3 সিগনিফিকেন্ট ফিগারে ভ্যালুটা দেওয়ার এখানে কথা না, এটা মোস্ট প্রবাবলি আগের মার্ক স্কিম, বুঝছো? যে এগুলা আগের তারা যখন নাকি সিগনিফিকেন্ট ফিগার নিয়ে ওরকম ইয়া করতো না, ওই সময় তারা এই ভ্যালুটা বের করছে যে রেজিস্টিভ ফোর্সের ভ্যালু তারা 3 সিগনিফিকেন্ট ফিগারে দিছে। কিন্তু এখন তারা একদম রিসেন্ট মার্ক স্কিম গুলো যখন নাকি দেখবা, তারা দেখবা যে অলওয়েজ একদম স্ট্রিক্ট থাকে যে গিভেন ইনফরমেশন যত সিগনিফিকেন্ট ফিগারে হবে ফাইনাল অ্যানসারও কি করবে? তত সিগনিফিকেন্ট ফিগারে কাজ করবে। ওকে, তো এখন এখানের মধ্যে কাজটা কি বলতেছিলাম? তো তাহলে এটা আসলো আমাদের অ্যাকচুয়ালি এটাকে লিখবো কত? 150, বুঝতে পারছো? তো এখন এখানের মধ্যে কাজটা কি? নিচেরটার জন্য ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু কি? ফোর্স মাল্টিপ্লাইড বাই ডিসটেন্স মুভড ইন দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স। তো তাহলে 11 মিটার কোন দিকে মুভ করছে? এসাস 11 মিটার মুভ করছে হলো হরাইজন্টালি, তাই না? হরাইজন্টালি, হ্যাঁ। তো তাহলে 11 মিটার মুভ করছে হরাইজন্টালি। তো তাহলে হরাইজন্টাল ফোর্সের ভ্যালুটা কত? এইটা 187। যে 200 cos 20 এটা না? 188, হ্যাঁ। ওকে, সো তাহলে দিস ইজ দ্য হরাইজন্টাল ফোর্স এন্ড দিস ইজ দ্য ডিসটেন্স মুভড ইন দ্য হরাইজন্টাল ডিরেকশন। কত? 11। তাহলে ফোর্স ইনটু ডিসটেন্স মুভড, এটা করলে পরে আমরা কি পাবো? ওয়ার্ক ডান। আর এই ওয়ার্ক ডানটা করতে সময় লাগছে কতক্ষণ? 4.9 সেকেন্ডস। 4.9 সেকেন্ড। সো তাহলে এখানে থেকে আমরা পাওয়ারের ভ্যালুটা পেয়ে যাব। পাওয়ারের ভ্যালুটা কত আসে? 422 আসে, 420 নিউটন। 422 ওয়াট। তো তাহলে এটাকে লিখবো কত? 420 ওয়াট লিখবো, ঠিক আছে? 420 ওয়াট। এখানের মধ্যে এগুলা, এটা মোস্ট প্রবাবলি তোমার 2014 এর আগের কোশ্চেন, তো এর জন্য তারা এখানের মধ্যে সিগনিফিকেন্ট ফিগার নিয়ে এত বেশি কাহিনী করে নাই, বুঝতে পারছো? যে পাওয়ার ওয়াটে এটা ইলেকট্রিসিটির সাথে চলে যায় না? পাওয়ার এরিয়া না পাওয়ারের জুল ইউনিট ছিল? তো ওয়াটই, এনার্জির ইউনিট জুল। তোমার মাথা মোটা গেছে। ওয়ার্ক ডানও তো জুল।
হ্যাঁ, আমি তো ওয়াটটা মনে না তো করছি জুল, পাওয়ারের পাওয়ার দুই হলো ধরনের ওয়াট। একই তো। পাওয়ারের হ্যাঁ, দুই ঠিক আছে। ধরনের ইউনিট আছে, ইলেকট্রিসিটির সময় ওয়াট ইউজ হবে আর ইয়ার সময় জুল ইউজ হবে। ওয়াও, ওহো। আরে ভাই, এটা তোমার আমি কবে শিখাইলাম? আমি জানি না, ওই ও লেভেল 2 মাস একটু বেশি মজা করে ফেলছি। ওকে, সো তাহলে এখন কোশ্চেন নাম্বার 4, এটা একদম ইজি, এটা পুরাটা লিখে দেওয়ার কিছু নাই। হোয়াট ইজ মেন্ট বাই নিউটনস ফার্স্ট ল অফ মোশন, এটা আমরা জানি। নিউটনস থার্ড ল আইডেন্টিফাইজ টু পেয়ার্স অফ ফোর্সেস, ঠিক আছে। স্টেট টু ওয়েজ ইন হুইচ দ্য ফোর্সেস ইন আ পেয়ার আর আইডেন্টিক্যাল। কিভাবে দুইটা ওয়ে আইডেন্টিক্যাল, যে দুইটার ম্যাগনিটিউড সেম, দুইটার সেম লাইন অফ লাইন অফ অ্যাকশন, অ্যাকশন সেম হবে। ঠিক আছে, এরকম। এরকম লিখে দ্য দিছি। টু ওয়েজ দে আর অপোজিট, কিভাবে দ্য টু ফোর্সেস অ্যাক্ট ভাইস ইন ভার্সা লিখে অপোজিট দিছি। ডিরেকশনস। আর আরেকটা কি, দ্য টু ফোর্সেস অ্যাক্ট অন ডিফারেন্ট অবজেক্টস, তাই না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখানে বলছে টু ওয়েজ ইন হুইচ দ্য ফোর্সেস ইন আ পেয়ার ডিফার। হ্যাঁ, তো হ্যাঁ, আমি লিখছি মানে the forces in a pair differ when they do not have the same line of action and when they are not the same type of force. এটা তো তোমার ইয়েতে নিউটন ফার্স্ট ল এর সাথে কোনো কাহিনী নাই, থার্ড ল এর মধ্যেই তাদের মধ্যে ডিফারেন্সটা কি। থার্ড ল এর মধ্যে দোনোজনে হ্যাভ দ্য সেম ম্যাগনিটিউড, সেম টাইপ অফ ফোর্স, সেম লাইন অফ অ্যাকশন, সেম টাইম ধরে অ্যাক্ট করবে। আর ডিফারেন্ট দুইটা ব্যাপার কি আছে, দ্য নিউটনস থার্ড ল পেয়ার দে অ্যাক্ট ইন অপোজিট ডিরেকশন। সো তাহলে এখানে দুইটা পেয়ার ফোর্সের মধ্যে একটা ডিফারেন্স না এটা, এসাস। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এটা হলো আরেকটা কি, দে অ্যাক্ট অন ডিফারেন্ট অবজেক্টস অর ডিফারেন্ট বডিজ। সো আচ্ছা এটা হলো আরেকটা মার্ক, বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা। এরপরে ফাইনালি নাম্বার 3, এটা শেষ, যে one of the forces acting on a car can be described as follows: the earth exerts a downward gravitational force of F on the car, describe its Newton's third law pair. তো আর্থ গাড়ির উপর গ্র্যাভিটেশনাল ফোর্স এক্সার্ট করতেছে নিচের দিকে, হ্যাঁ, আর্থ গাড়ির উপর গ্র্যাভিটেশনাল ফোর্স এক্সার্ট করতেছে নিচের দিকে। সো তাহলে এইটা নিউটনস থার্ড ল পেয়ারটা কি হবে, গাড়ি আপওয়ার্ড হয়ে যাবে। গ্র্যাভিটেশনাল মানে ফোর্স উপরে। এক্সার্ট করবে আর্থের উপর উপরের দিকে। কিন্তু ওকে, উপরে। হ্যাঁ স্যার। তো তাহলে এইটা ছিল আমাদের ফাইনাল অ্যান্সার, যে কি হবে, দ্য কার এক্সার্টস আপওয়ার্ড ফোর্স অন আর্থ ইন অপোজিট ডিরেকশন। আর ম্যাগনিটিউড কি হবে, সেম হবে। দাঁড়াও, এখানে কি এখানে তো গ্র্যাভিটেশন, হ্যাঁ ঠিক আছে বলছে। গ্র্যাভিটেশনাল বলছে। সবার কাছে ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? জি স্যার। আর মারিয়া এতক্ষণে বুঝছো যে ওয়ার্কশিটটা ইজি ছিল। ওকে, তো এসআরকে এর গান শুনতেছিলাম আর কবে যে শেষ হয়ে গেল বুঝতাম না। কারো কি কোনো কনফিউশন আছে এগুলা নিয়ে, যা যা পড়াইলাম এখন? না ভাইয়া। তো এরপর থেকে ওয়ার্কশিট যখন পাবা আরো কেয়ারফুলি লজিক গুলা ইউজ করে ট্রাই করতে হবে, বুঝতে পারছো? এগুলা কিন্তু অলরেডি আমাদের সব কভার করা হয়েছে। এখন কোশ্চেন পেপার হয় এরকম, এর জন্য সবাই বলে যে শিখতে অনেক ইজি, বুঝছো? ফিজিক্সের এই লজিক গুলো শিখা অনেক ইজি, কিন্তু অ্যাপ্লাই করা কষ্ট। তো এর জন্য তোমাদের এরকম কোশ্চেন পেপার অনেক বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। এর জন্য এই যে তোমাদের সানডে থেকে প্রজেক্টাইল মোশন শুরু করব না, এই প্রজেক্টাইল মোশন শেষ করার পর, হ্যাঁ, প্রজেক্টাইল মোশন ইনশাআল্লাহ আমরা ঈদের আগে শেষ করে ফেলবো। দেন তোমাদের চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন পেপার দিয়ে দিব আমি, ওকে? যে মোশনের উপর চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন পেপার দিয়ে দিব। সো ওই চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন পেপার তোমরা সলভ করবা, বুঝা বুকলেট গেছে? দিব না? বুঝি নাই? বুকলেট? হ্যাঁ, বুকলেট দিব। বুকলেট ওটা ইহাব খোলার পর এরপর পুরো বুকলেটটা দিব, এটা সমস্যা নাই। ফার্স্টে এরকম ভাগ ভাগ করে তোমাদের যা যা শেষ করতেছে ওগুলার কোশ্চেন পেপার গুলো দিতেছে, বুঝতে পারছো? স্যার সব কোশ্চেন তো স্টোর করা যাচ্ছে না ইজিলি, কত স্ক্রিনশট নেওয়া যাবে? কি কি Chemistry, কোশ্চেন? physics, মানে স্টোর মানে এই যে কোথাও রাখা যাচ্ছে না, এত মার্ক স্কিম সহ সবকিছু ব্যাগে রাখবা। ফাইল বানা। ব্যাগে রাখা রাখবো না। যাচ্ছে না এখানের মধ্যে। আচ্ছা, ও, ও, তাহলে আমি আচ্ছা, একটা কাজ আচ্ছা, করবো, ও, দাঁড়াও, sorry. তোমাদের একটা গুগল ক্লাসরুম খুলবো, হ্যাঁ, তোমাদের একটা গুগল ক্লাসরুম খুলে ওখানের মধ্যে ডকুমেন্টস গুলো দিয়ে রাখবো, মার্ক স্কিম, ওয়ার্কশিট এগুলো দিয়ে রাখবো। তো তাহলে ওখানে থেকে তোমরা অলওয়েজ দেখতে পারবা, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, স্যার। এইটাই ভালো। ওকে, সো তাহলে তোমাদের ইমেল অ্যাড্রেস গুলো তো তোমাদের ফর্ম ফিল আপের সময় ওখানে ছিলই, ওগুলাই তো ইউজ করো, মনে আছে না পাসওয়ার্ড গুলি? হ্যাঁ, ঠিক আছে, সো তাহলে আমি ওই কিসের ইমেল অ্যাড্রেস, কিসের পাসওয়ার্ড? তোমাদের গুগল ক্লাসরুমের জন্য ইমেল অ্যাড্রেস লাগবে, তো ওই ইমেল অ্যাড্রেস গুলো দিয়ে অ্যাড করে দিব, অর গুগল ক্লাসরুম খুলে তোমাদেরকে ক্লাস কোড দিয়ে দিব, তোমরা অ্যাড হয়ে যাবা, ঠিক আছে?
আচ্ছা ঠিক আছে ওকে, তো তাহলে আজকের ক্লাস ঠিক আমাদের আছে। এইটুকুই। সানডে থেকে আমরা শুরু করব প্রজেক্টাইল মোশন, ঠিক আছে? ইয়ো মজা হবে। ওকে, হ্যাঁ মজা আছে আল্লাহ অনেক। হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। ভাই একটু পড়ছিলাম, ভালোই মজা নাম হয়েছে। শুনলেই কেমন মানে প্রজেক্টাইল ভয় লাগে। ইন্টারেস্টিং লাগে শুনলেই, কেমন জানি। তোমার ইন্টারেস্টিং লাগে, আমার ভয় লাগে। আমি গেলাম। ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা, বাই বাই। আল্লাহ হাফেজ ভাই।